আচ্ছা, পাকস্থলী পর্যন্ত ঘটনা শেষ। পাকস্থলী পর্যন্ত কর্মকাণ্ড সব শেষ হয়েছে। এরপরে কর্মকাণ্ডে যাব, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। পাকস্থলীর পরে যেটা শুরু হয় সেটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। প্রথমে যেটা জানতে হবে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। আমি একটা কথা মনে আগেও বলছিলাম, ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র হইলেও আকৃতিতে সে বড়, যেটা বোঝাই যাচ্ছে তার দৈর্ঘ্য থেকে 6 থেকে 7 মিটার, যেখানে বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। এই কথাটা আমি কিন্তু আগেও বলছি, ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র হইলেও আকারে বড়, বৃহদান্ত্র নামে বড় হইলেও আকারে ছোট, ক্ষুদ্রান্তের তুলনায় আকারে ছোট। তাহলে ক্ষুদ্রান্তের আকৃতি 6 থেকে 7 মিটার, আর বৃহদান্তের আকৃতি হচ্ছে কত? বৃহদান্তের আকৃতি 1.5 মিটার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে নামে ক্ষুদ্র কেন? অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্রকে পাশাপাশি কম্পেয়ার করলে আমরা দেখবো যে ক্ষুদ্রান্তের যে প্রস্থচ্ছেদ, মানে কিভাবে বুঝাই, এ ধরো এইটুকু জায়গা কাটলে যেটুকু তুমি পাবা, যে নলটা তুমি পাবা, যে ছিদ্রটা তুমি পাবা, সেই ছিদ্রের ভিতরের আয়তনটা বৃহদান্তের থেকে ছোট। ক্ষুদ্র অন্ত্র মানে ক্ষুদ্রান্তের কাটার পরে তার পাইপের ভিতরে জায়গাটা কম, এই জন্য সে ক্ষুদ্র। আর বৃহদন্ত কাটার পরে তার ভিতরের পাইপের জায়গাটা বেশি, এই জন্য সে বড় বৃহদন্ত্র। বাট আকারের হিসাবে, দৈর্ঘ্যের হিসাবে ক্ষুদ্রান্ত বড়, বৃহদন্ত ছোট। আর ক্ষুদ্রান্তের অংশ 3টা, এটা আমরা আগেই জানছি। ক্ষুদ্রান্তের কয়টি অংশ? 3টি অংশ। কি কি? ডিউডেনাম, ডিউডেনাম, জেজুনাম, জেজুনাম, আর এটা হচ্ছে ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে। তো এটাকে আমরা ডিজেআই, ডিজেআই, যদি ডিজেআই হয় না পুরোপুরি বানানটা, বাট আমরা মনে রাখি ডিজেআই। যেমন হচ্ছে এই যে ড্রোন টোন আছে না, ড্রোন, তারপরে ড্রোন ক্যামেরা বা এরকম টাইপের ক্যামেরা, ওদের যে কোম্পানির নাম, ওই কোম্পানির নাম হচ্ছে ডিজেআই। হ্যাঁ, ডিজেআই এর ড্রোন, ড্রোন কোম্পানির নাম হচ্ছে ডিজেআই। হ্যাঁ, এইভাবে একটা মনে রাখার টেকনিক ডিজেআই। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এর মধ্যে সব থেকে বড় আকার যদি সেপারেটলি আমি বলি, কোনটার আকার এখানে সব থেকে বড়? ইলিয়ামের আকার সব থেকে বড়, তারপরে জেজুনাম, ওইদিকে আবার ডিউডেনামের আকার আবার অনেক ছোট। তো কোনটার পরে কোনটা, এটার সিরিয়াল। তো ডিউডেনামের আকার বললে আমরা গড়ে যেটা জানি সেটা হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার। এটা আমরা আগেও মনে হয় একবার বলছি। ডিউডেনাম গড়ে হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার, এবং শুরুর যে জায়গাটা, এতটুকু জায়গা, এটাই হচ্ছে ডিউডেনাম। তাহলে এর আকৃতি কেমন? আবার ইউ আকৃতির, ইউ আকৃতি, ইউ আকৃতি, যেটা কিনা 25 থেকে 30 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার নিয়ে অনেক কিছু আছে, আমি তোমাদের আগে মনে হয় একবার বলছিলাম, অনেক কিছুই 25 সেন্টিমিটার। জেজুনাম হচ্ছে তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, সেটা হচ্ছে 2.5 মিটার। জেজুনাম, হ্যাঁ কোন, না 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 শোনো না, এটা গতিপথ। কার পরে কে? জেজুনামের পরে, জেজুনামের পরে ইলিয়াম। আর ইলিয়ামের ক্ষেত্রে মনে রাখবা সেটা হচ্ছে পুরো ক্ষুদ্রান্তের 3/5 কি বললাম? পুরো ক্ষুদ্রান্তের 3/5। তাহলে ক্ষুদ্রান্তেরকে তুমি যদি 6 মিটার ধরো, তাহলে তাকে 5 ভাগ করে 3 ভাগ, তাহলে ওভারঅল সেটা 2.5 মিটারের বেশি হবে, 3-এর কাছাকাছি হবে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রান্তের 3/5 এভাবে লিখি আমরা, 3/5 এইভাবে লিখি। এটুকু তোমাদের আজমল স্যারের বইয়ে লেখা আছে, এবং এটাই আমরা ফলো করব। আজমল স্যারের বইটাকে স্ট্যান্ডার্ড ধরে ফলো করার চেষ্টা করবা। তাহলে ডিউডেনামের আকৃতি কেমন, জেজুনামের দৈর্ঘ্য কত, ইলিয়ামের দৈর্ঘ্য কত আমরা জানলাম। এই ডিউডেনাম যে অংশটা, এই অংশটার একটা বিশেষ গুরুত্ব হচ্ছে এই ডিউডেনাম নামক অঞ্চলে সব থেকে বেশি পরিমাণ পরিপাক হয়। তাহলে ডিউডেনামের প্রধান কাজ হচ্ছে পরিপাক। ডিউডেনামের মধ্যে প্রধান কাজই হচ্ছে পরিপাক। খাবারের সর্বোচ্চ লেভেলের পরিপাকটা ডিউডেনামের মধ্যে হবে, সব থেকে বেশি পরিপাক ডিউডেনামের মধ্যে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। জেজুনাম এবং ইলিয়ামের কাজ হচ্ছে শোষণ, খাবারের শোষণ। শোষণ ব্যাপারটা মনে তোমাদের বুঝাইছিলাম, শোষণ পার্টটা কিন্তু তোমাদের বুঝাইছিলাম। শোষণ মানে কি? শোষণ মানে তুমি যে খাইছো সেটাকে তোমার কি করতে হবে, এবার রক্তের মধ্যে নিয়ে আসতে হবে। এই কাজগুলা জেজুনাম এবং ইলিয়ামের মধ্যে হয়, ওখানে খুব বেশি একটা পরিপাক হয় না। পরিপাক যা হওয়ার কই হয়, ডিউডেনাম নামক জায়গায়, এই অল্প ছোট্ট একটু জায়গা, এই ছোট্ট একটু জায়গার মধ্যেই যা খাবারের পরিপাক হওয়ার সব কিছু হবে, এবং সব থেকে বেশি পরিমাণে পরিপাক হবে ডিউডেনামের মধ্যে। মুখে কিন্তু সব কিছুর পরিপাক হয় নাই,
মুখে শুধুমাত্র শর্করা পরিপাক হয়েছে, রাইট? প্রোটিন আর ফ্যাটের পরিপাক মুখে হয় নাই। পাকস্থলিতে শুধুমাত্র প্রোটিনের পরিপাক ভালো করে হয়েছে, ফ্যাটের মধ্যে শুধুমাত্র মাখনের চর্বিটুকু হয়েছে, শর্করা আবার হয় নাই। ক্ষুদ্রান্ত এমন একটা জায়গা যেই জায়গায় সব ধরনের খাবারেরই পরিপাক হবে, অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ 3 রকমের খাবারের পরিপাক কোথায় হবে? ক্ষুদ্রান্তের ডিউডেনাম অংশে হবে। আর জেজুনাম আর ইলিয়াম থেকে কি হবে? জেজুনাম আর ইলিয়ামের মতো যেই ভিতরের যে স্তরটা, ওখানে আঙুলের মতো এরকম অভিক্ষেপ থাকে, ওগুলো খাবারকে শোষণ করে। খাবারের যে পুষ্টিকর উপাদানগুলা, পুষ্টিকর উপাদানের মধ্যে কি বোঝায়? যে কোনো শর্করা পরিপাক হওয়ার পর গ্লুকোজে পরিণত হয়ে যাবে, পরিপাক হয়ে কোথায় থাকবে? ডিউডেনামের ভিতরে থাকবে। যে কোনো খাবার, সেটা যদি প্রোটিন হয় সেটা পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে, অ্যামাইনো অ্যাসিডে কোথায় থাকবে? ক্ষুদ্রান্তে থাকবে। যে কোনো খাবার সেটা যদি ফ্যাট হয় সেটা পরিপাক হয়ে কিসে পরিণত হবে? ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলে পরিণত হবে, এই ডিউডেনামের মধ্যে থাকবে। সেটা যখন সামনে যাবে তখন ওইগুলোকে টেনে এরা ভিতরে ঢুকাই নেবে। কোথায় ঢুকাবে? রক্তের মধ্যে ঢুকাই দিবে, যাতে রক্তের মাধ্যমে সেটা পরে সারা দেহের মধ্যে চলে যেতে পারে। এগুলো হচ্ছে শোষণ। যে শোষণ জেজুনাম এবং ইলিয়ামে হয়। এখানে সবুজ কালার দিয়ে মার্ক করা যে জায়গাটা, সবুজ মার্ক করা যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে জেজুনাম। তাহলে এখন হয়তো তোমরা বুঝে গেছো কোনটুকু কি। উপরটুকু ডিউডেনাম, দেন জেজুনাম, এন্ড তারপরে ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, 3টা অংশ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তৌফিক ক্লাসে দাঁড়াইছি, কিছু বলবি? বল। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য টৈর্ঘ্য কিন্তু আমরা এগুলো পড়ে ফেললাম, কোনটার দৈর্ঘ্য কত, কী কত। আচ্ছা, এবার যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ক্ষরণ। এবার যেটা জানবো সেটা হচ্ছে ক্ষরণ। ক্ষরণ মানে কি? ক্ষরণ মানে হচ্ছে ক্ষরণ মানে কি? ক্ষরণ মানে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে কি কি এনজাইম আমরা পাই বা পরিপাক করার জন্য আমরা কি কি পাই, ওইটাকে বলা হয় হচ্ছে ক্ষরণ। তাহলে আমরা এটাকে বোঝানোর জন্যে আমার এই চিত্রের হেল্পটা নিতে হবে। এখানে চিত্র আছে, এটার হেল্প নিতে হবে এবং আমি এটা নতুন করে আঁকাবো। তোমরা যদি তোমাদের এটা আঁকাইতেই হবে এমন কোনো কথা নাই। আমি এখন যেটা আঁকাইতে চাইছি সেটা তোমার আঁকাইতে হবে এমন কোনো কথা নেই। বাট কেউ যদি এই চিত্রটা পারো, পরীক্ষা খাতা যদি দিয়ে আসতে পারো কোনো প্রশ্নে, তো তোমার মার্ক পাওয়ার পসিবিলিটি বাড়বে। তাহলে আমি এখন বেসিক্যালি এটার উপর কনসেপ্ট লিখলাম, মানে এটা পারা নিয়ে কারোর সাথে আমার কোনো জোরাজুরি নেই। পারলে ভালো, না পারলে আরও ভালো। এই হচ্ছে পাকস্থলী। যে পাকস্থলী নিয়ে আমার আসলে এখন কোনো কথাবার্তাই নাই, তারপরও আঁকাচ্ছি, কারণ ক্ষুদ্রান্তের গঠনটা বোঝানোর জন্য। পাকস্থলীর পরে যে জিনিসটা শুরু হয়, পাকস্থলীর পরে যে গঠনটা শুরু হয় সেটার নাম কি? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তকে আমরা পিঙ্ক কালার দিয়ে দেখাই, কারণ ক্ষুদ্রান্তটা গুরুত্বপূর্ণ, এই জন্য পুকি কালার দিলাম। পিঙ্ক কালার তো না, পুকি কালার। এটা কতটুকু অংশ? ডিউডেনাম। এরাই অ্যাকচুয়ালি কি? ডিউডেনাম। এরপরে পেঁচায়া জেজুনাম, ইলিয়াম আছে, যেমন ধরো এই যে এখানে এগুলো কি? জেজুনাম এবং জেজুনাম। ওটা আমার দরকার নেই, জেজুনামটা দরকার, আমরা ডিউডেনামটা দিলাম। ওকে ফাইন, ডিউডেনাম। ডিউডেনামের ঠিক বাঁকে, বাঁক মানে বুঝো তো, বাঁক মানে কি? ফাঁক। এই যে ইউ এর বাঁকটা, এইখানেই একটা অঙ্গ বসবাস করে, যে অঙ্গটার নাম হচ্ছে অগ্নাশয়। যমুনার নাম কি? অগ্নাশয়। এই সেই অগ্নাশয়, এটাকে ইংলিশে বলা হয় প্যানক্রিয়াস। এই সেই অগ্নাশয় যেটাকে ইংলিশে কি বলা হয়? প্যানক্রিয়াস। আপাতত এটুকু জানলাম। ক্ষুদ্রান্তের বাঁকে তার অবস্থান এই দেখো, এখানে সুন্দর করে দেওয়া আছে, হলুদ যে জায়গাটা, ওটা হচ্ছে প্যানক্রিয়াস। এটা সামনে থেকে দেখতেছে, আমি কি পাকস্থলীর ঠিক পেছন দিকে আসছে। পাকস্থলী থেকে কোন দিকে আছে? পেছন দিকে আছে। আচ্ছা, পাকস্থলীর ঠিক ডান দিকে, পাকস্থলীতে পেটের বাম দিক, ঠিক ডান দিকে আছে কলিজা বা লিভার। কলিজা বা লিভার, সেই কলিজা বা লিভার আমরা আঁকাবো। এটার জন্য আমরা লাল কালার ব্যবহার করি। এই হচ্ছে কলিজা বা লিভার। এই লিভার, যকৃৎ, কলিজা, তিনটাই বলতে পারি আমরা এটাকে, লিভার বা যকৃৎ বা কলিজা। পাকস্থলীর ঠিক ডান দিকে থাকে, উদরগহ্বরের ডান দিকে। পাকস্থলী বাম দিকে, এটা ডান দিকে। এই যকৃতের 4টা খণ্ড থাকে, এটা আমরা পড়বো ফিউচারে। যকৃতের 4টা খণ্ড থাকে, এর মধ্যে সব থেকে বড় যে খণ্ডটা, 4টা খণ্ডের আকার কিন্তু আবার সেম না।
4টা খণ্ডের আকৃতি বা 4 রকম, একটা ছোট একটা বড়, 4টার 4 রকম সাইজ, কোনোটার সাথে কোনোটা মিলে না। এই 4টা খণ্ডের মধ্যে সব থেকে বড় যে খণ্ডটা তার নাম হচ্ছে ডান খণ্ড। সব থেকে বড় খণ্ড কোনটা স্যার? ডান খণ্ড। এটা ডান খণ্ড, ডান খণ্ডটা সব থেকে বড়। ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট, যখন পড়াবো তখন দেখাই দিব তোমাদেরকে। ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেটের মধ্যে এই যে ডান খণ্ড যেটা, এই ডান খণ্ডের সাথে কানেক্ট থাকে হচ্ছে পিত্তথলি। ডান খণ্ডের সাথে কানেক্ট থাকে পিত্তথলি। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, যে পিত্তথলি কোন খণ্ডে কানেক্ট থাকে? পিত্তথলি ডান খণ্ডে কানেক্ট থাকে। ডান খণ্ডে থাকে কানেক্ট পিত্তথলি, পিত্তথলি। তাহলে পিত্তথলিটা কেমন? এই ধরো, বেশি বড় হয়ে গেল। এই হচ্ছে পিত্তথলি, তারপরে মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে। এমন ঠিক আছে, এমন মোটামুটি একটা শেপ লাগতেছে। এই যে পিত্তথলি ডান খণ্ডের সাথে কানেক্ট থাকে, আর কেমনে কানেক্ট থাকে সে ডান খণ্ডের সাথে? এমনি এমনি তো কানেক্ট থাকে না। এই হচ্ছে পিত্তনালী, একটা পিত্তনালী। আর লিভারের ভিতরে, লিভার থেকে দূরে নালী আসে, লিভার থেকে দূরে নালী আসে, এরকম লিভার থেকে এরকম দূরে নালী আসে, এইগুলোর সাথে মিলিত হয়ে যায়, এভাবে এভাবে মিলিত হয়ে যায়। কোন নালীটা? পিত্তনালীটা। এই যে পিত্তনালীটা, সরি, এই যে এভাবে মিলিত হয়ে যায়। এবং লিভারের থেকে দূরে নালী আসে, এগুলোকে সিস্টিক নালী বলে, বা ডান যকৃৎ নালী, বাম যকৃৎ নালী, এভাবে বলতে পারো। এটা মিলিত হয় কি তৈরি করে? এটা পিত্তনালী। কি নালী? কার সাথে মিলিত হয়? পিত্তনালীর সাথে। বেসিক্যালি কি হয় দেখো, যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়, সবুজ সবুজ। দেখবা মুরগি কাটলেও মুরগির মধ্যে সবুজ একটা জায়গা থাকে, খুব তিতা। মুরগি কাটার সময় যদি কোনো কারণে মুরগির পিত্তথলি ফেটে যায় এবং সেই পিত্তর রস যদি মাংসের মধ্যে মিশে যায়, ওই মাংস তুমি আর খাইতে পারবে না, তিতা হয়ে যাবে সব, পিত্তরসের কারণে। সবুজ পিত্তথলির রঙ সবুজ, পিত্তরসের রঙ সবুজ। তো এই পিত্তরস বেসিক্যালি লিভারে তৈরি হয়, লিভারে তৈরি হয়ে পিত্তথলিতে জমা থাকে। তাহলে তৈরি হয় কোথায়? লিভারে। জমা থাকে কোথায়? পিত্তথলিতে। তাহলে এই যে ডান বাম যকৃৎ নালী থেকে পিত্তথলিতে জমা হবে। তাহলে এটা হচ্ছে ডান বাম যকৃৎ নালী, মিলিত হয়েছে কার সাথে? পিত্ত নালী তৈরি করছে। এবং এইটা মিলে যে নালীটা তৈরি করবে, দেখো এরা মিলে যে নালীটা তৈরি করবে, এর নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী। কি নাম? অভিন্ন পিত্তনালী। আরও একটু বড় করি, অভিন্ন পিত্তনালী বা কমন বাইল ডাক্ট। এই যে অভিন্ন পিত্তনালী বা কমন বাইল ডাক্ট। তাহলে কি? ডান বাম যকৃৎ নালী, ডান বাম যকৃৎ নালী যুক্ত হলো কোন নালীর সাথে? পিত্তনালীর সাথে। মিলে কি তৈরি হইলো? অভিন্ন পিত্তনালী। তাহলে আমি এখন লিখে দিই এগুলো, তাহলে তোমরা প্যাচ লাগাই ফেলবা। তাহলে এগুলো হচ্ছে ডান বাম যকৃৎ নালী। তো শুধু যকৃৎ নালী লিখলাম, যকৃৎ নালী, যকৃৎ নালী ইটসেলফ। এটা কি নালী ছিল? পিত্তনালী, পিত্তনালী, পিত্তনালী। আর যেটা মিলিত হয়ে তৈরি হয়েছে এটা কি? অভিন্ন পিত্তনালী। কি নালী? অভিন্ন পিত্তনালী। এটা এটা বেশি ইম্পর্টেন্ট, অভিন্ন পিত্তনালী, অভিন্ন পিত্তনালী। ইংলিশে বলা হয় কমন বাইল ডাক্ট। ইংলিশে কি বলা হয়? কমন বাইল ডাক্ট। আচ্ছা, এবার নিচে আসো, এটা এবং তো আসলো, ফাইন। এবার এখানে আসো, এটা হচ্ছে আমার অগ্নাশয়। অগ্নাশয় থেকে অনেক নালী আসবে, অনেকগুলো নালী আসবে, সবগুলো মিলিত হয়ে এরকম এই জায়গায় আসবে। এই জায়গায় এসে এটা হবে উইরসাং নালী বা অগ্নাশয় নালী। উইরসাং নালী বা অগ্নাশয় নালী, এটাকে উইরসাং নালীও বলতে পারি বা অগ্নাশয় নালীও বলতে পারি। উইরসাং, উইরসাং বা অগ্নাশয় নালী, উইরসাং নালী বা অগ্নাশয় নালী, এই দুটো একসাথে মিলিত হবে। কোন দুইটা বলো? অগ্নাশয় নালী আর অভিন্ন পিত্তনালী মিলিত হয়ে ক্ষুদ্রান্তের এখানে একটা স্ফীত নালী তৈরি করবে। ক্ষুদ্রান্তের মিলিত হয়ে একটা কি নালী তৈরি করবে? স্ফীত নালী তৈরি করবে। এরকম কারা কারা তৈরি হলো মিলে? এটা
অগ্নাশয় নালী আর অভিন্ন পিত্তনালী, এরকম একটা স্ফীত নালী তৈরি করবে। কোনো নালী যদি এরকম স্ফীত হয়ে যায় তখন এটাকে বলা হয় অ্যাম্পুলা। কি বলা হয়? অ্যাম্পুলা। অ্যাম্পুলা, অ্যাম্পুলা, অ্যাম্পুল। এরকম স্ফীত যদি কোনো নালী যদি হঠাৎ করে ফুলে যায়, যেমন ধরো একটা রক্তনালিকা হঠাৎ করে এরকম কি হয়ে গেল, ফুলে আবার এরকম লম্বা হয়ে গেল, ওই স্ফীত জায়গাটাকে কি বলবে? অ্যাম্পুলা। তাহলে এটা হচ্ছে অ্যাম্পুলা। আর বিজ্ঞানী ভ্যাটার এটাকে আবিষ্কার করছিল, এই জন্য এটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার, বাংলায় বলা হয় ভ্যাটারের অ্যাম্পুলা, বাংলায় বলা হয় ভ্যাটারের অ্যাম্পুলা। এবং এরই মাধ্যমে তারা কোথায় ঢুকে যাবে? কার মধ্যে ঢুকে যাবে? ডিউডেনামের ভিতরে ঢুকে যাবে। ক্লিয়ার? তো অ্যাম্পুলা অফ ভ্যাটার স্ফীত নালীর মাধ্যমে তারা ডিউডেনামের ভিতরে ঢুকে গেল এবং ঢুকছে একটা প্যাপিলা তৈরির মতো, দরকার নেই এটা। তাহলে ক্লিয়ার কোনটা কি? ও বাবা, ওকে। তাহলে এর ভিতরে ঢুকে গেল। আর আমরা প্রত্যেকটা একটু কালার বানাই দিই, সুন্দরই লাগবে দেখতে। ওকে, পাকস্থলীর কি কালার দেওয়া যায়? সাদা, ওটা ইম্পর্টেন্ট না। পাকস্থলী কিন্তু এখানে কোনো গুরুত্ব নেই, খেয়াল করছো? খুদের কি মানে লোকেশনটা বোঝানোর জন্য রাখানো। আর যকৃতের এখানে গুরুত্ব ছিল, যকৃতের আমরা চলো একটা কালার দিই। দিলাম। আর যকৃতের যে নালীগুলা, এটাকে চলো একটা কালার দিয়ে দিই। ভাই ভালোই ছিল আগে, ফাঁকাই থাক। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তাহলে অ্যাম্পুল অফ ভ্যাটারকে আমরা তৈরি করে আমরা বুঝছি। এখন আসো, এখন এই যে জিনিসটা যে আমরা তৈরি করলাম, এর গুরুত্বটা কি, এর গুরুত্বটা কি সেটা এখন আমরা দেখব। আচ্ছা, এই ছবিটা তো পাশে নাই, এখানে আমরা আঁকাইতে হবে। খেয়াল করো, এখানে আমরা জিনিস দেখব। ধরো পাকস্থলী থেকে কি ফ্যাট পুরোপুরি পরিপাক হয়েছিল? না, সব ফ্যাট কিন্তু পরিপাক হয় নাই। যেই ফ্যাটের দানাগুলো অনেক বড় বড়, যে ফ্যাটের দানাগুলো কি অনেক বড় বড়, অনেক বড় বড় ফ্যাটের দানা যেগুলা, সেগুলা এত সহজে পরিপাক হবে না। সেগুলোকে পরিপাক করতে কি লাগবে জানো? সেগুলোকে পরিপাক করার জন্যে এই যে পিত্তরস আছে না, পিত্তরস, এই পিত্তরস আসবে, পিত্তরস আসবে। আচ্ছা, কী কালার ব্যবহার করা যায় যেটা এটার সাথে মিলবে? লাল, সবুজের সাথে লাল সব থেকে যায়। পিত্তরস আসবে, পিত্তরস এসে কোথায় যাবে? এখানে ঢুকবে। কে আসলো? পিত্তরস। কে আসলো? পিত্তরস। উপর থেকে আসলো পিত্তরস। এই পিত্তরসের ভিতরে আছে পিত্ত লবণ। পিত্ত লবণ, পিত্ত লবণ দুটোর নাম কি? পিত্ত লবণ দুটোর নাম সোডিয়াম টারকোলেট। এই লবণ দুটো খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে হবে। সোডিয়াম টারকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট। সোডিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। এই এই দুটো হচ্ছে, এইগুলাকে বলা হয় পিত্ত লবণ। কি বলা হয়? পিত্ত লবণ। পিত্তরসের ভিতরে লবণ থাকে বলে এগুলোকে বলে পিত্ত লবণ। এই পিত্ত লবণগুলো এখন কি করবে? এই যে ফ্যাটের যে দানাগুলো আছে না, এটা ধরো ফ্যাটের দানা, এটা ধরো ফ্যাটের দানা। আরে আমার তো এর কালার দিয়ে বিপদ হয়ে গেছে, কালার দিয়ে আমি বিপদে পড়ছি। এই যে ফ্যাট, এগুলো হচ্ছে বড় বড় ফ্যাট, এগুলো হচ্ছে বড় বড় ফ্যাট, বড় বড় ফ্যাট, ঠিক আছে? বড় বড় ফ্যাট, বড় বড় ফ্যাট। এই ফ্যাটের উপরে এসে কি কাজ করলো? পিত্ত লবণ। এগুলো হচ্ছে পিত্ত লবণ। এগুলো কি? পিত্ত লবণ। পিত্ত লবণ দুটোর নাম কি? সোডিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। এরা কি করবে জানো? খুবই সহজ কাজ। এই যে বড় বড় ফ্যাটের দানাগুলোকে ছোট 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 কণায় পরিণত করবে। ছোট 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 কিসে পরিণত করবে? কণায় পরিণত করবে, সাবানের ফেনার মতো। সাবানের ফেনার মতো কণায় পরিণত করবে, সাবানের ফেনার মতো কণায় পরিণত করবে।
সাবানের ফেনার মতো কণা পরিণত করবে। তাহলে এর আগে ছিল কি বড় ফ্যাট দানা, বড় ফ্যাটের দানা, পিত্তরস থেকে আসা পিত্ত লবণ এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করলো কিসের মতো? সাবানের ফেনার মতো। কে বানাইলো? এই পিত্ত লবণ দুইটা। এই যে যে প্রক্রিয়াটা আমরা পড়লাম এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে ইমালসিফিকেশন। এই প্রক্রিয়ার নাম কি? ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো এখান থেকে আমরা দুটো জিনিস দাগাই দিব তোমাদের, মানে দুটো জিনিস লিখে দিব, দুটো ইনস্ট্রাকশন দিয়ে দিব। ইনস্ট্রাকশন দুটো কি কি? প্রথমত এখানে লেখো সিকিউ এ, তার মানে কি বুঝলা? ইমালসিফিকেশন কি? সৃজনশীলের সংজ্ঞা। এবং এখানে লিখে রাখো মেমোরাইজ। মেমোরাইজে কি আসবে? পিত্ত লবণ দুটার নাম কি। তারপরে লিখে রাখো কি দ্বারা প্রবেশ করে, কি দ্বারা প্রবেশ করে অ্যাম্পুল অফ ভ্যাটার। ভালো করে লিখে রাখো, এগুলো এমসিকিউ। আর পুরো চিত্রটা হচ্ছে কনসেপ্ট, তোমরা না আঁকাইলেও চলবে, বাট তুমি যদি আঁকাইতে পারো তাহলে তো জোস। তাহলে এখান থেকে একটা সংজ্ঞা পেলাম, সেটা কি? ইমালসিফিকেশন। এবার ইমালসিফিকেশন শুধু সংজ্ঞায় তা না, এটা দেখে কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে যে বড় বড় চর্বির দানাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করাকে কি বলে? ইমালসিফিকেশন বলে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এইটা ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাক না রাসায়নিক পরিপাক? যান্ত্রিক পরিপাক, কারণ এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় নাই। বড় বড় দানাগুলোকে ছোট ছোট কণায় পরিণত করতে হেল্প করছে। আর যখন বড় জিনিস ছোট ছোট কণায় পরিণত হয় তখন একটা কথা আছে, সেটা কি? এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পায়। এই কথাটা অনেকে জিজ্ঞাসা করো, ভাই এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পায় এর মানে কি? এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পায় এই কথাটার মানে হচ্ছে, একটা ধরো একটা আপেল, সে আপেলের চারিদিকে তুমি সিরাপ লাগাবা, বা ধরো আপেল দেখ না বুঝা, কোন জিনিসটা চকলেট মাখায় খাওয়া যায় বলো? চকলেট কেক। চকলেট কেকই ধরো, চকলেট কেকের কেক বানানোর পরে কি করে? চারিদিকে চকলেট মাখায় কেক বানানোর পরে। এখন তো তুমি চকলেট কেক বানাবা, তা তুমি চকলেট কেকটাকে বানায় তার চারিদিকে কেক চকলেট মাখাইলা, তাহলে কিন্তু ভিতরে কেকটার ভিতরে কি চকলেট ঢুকার কোনো পসিবিলিটি আছে? না, ভিতরে কিন্তু চকলেট সেভাবে ঢুকবে না। চকলেটটা কোথায় থাকবে? বাইরে বাইরেই থাকবে। এখন তুমি কি করলা? কেকটাকে দুই খণ্ড করলা, তারপর চকলেট মাখাইলা। এখন বলতো চকলেট বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, কারণ মাঝখানে যে খণ্ডটা তুমি কাটছো সেই ফাঁকেও দুই পরতেও তোমার কি মিশাইতে হবে? চকলেট মিশাইতে হবে। এবার তুমি সেটা 4 খণ্ড বানাইলা, তাহলে 4টা খণ্ডের মাঝখানে যে পরতগুলা সংযোগস্থলে কি মিশাইতে হবে? তাহলে এখন বলো, যত বেশি খণ্ড হবে তত বেশি জায়গা জুড়ে কি লাগবে? এনজাইম লাগবে। তুমি একটা জিনিস যত ক্ষুদ্র বানাবা তার চারিদিকে তত বেশি কি পরিমাণ মিশতে পারবে? এনজাইম মিশতে পারবে। এটারে বলে এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পায়। এনজাইমের ক্রিয়াতল মানে কি? ক্রিয়া মানে কি? কাজ, মানে এনজাইম কাজ করার জায়গাটা কি পায়? বেশি পায়। তো এই জায়গায় হেল্পটা করছে কে? এই সোডিয়াম টারকুলেট আর সোডিয়াম গ্লাইকোজেন, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার মাধ্যমে। এইগুলো একটা বিষয়। আরেকটা কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে আবার এমসিকিউ দাঁড়াবে, সেটা হচ্ছে এই যে যে জায়গাটা ক্ষুদ্রান্তের ডিউরেনাম, এইখানে কত রকমের ক্ষরণ আছে, এটা আসলে একটু হিসাব করি। কত রকমের ক্ষরণ এখানে আছে এটাই আমাদের এখন হিসাব করতে হবে। খেয়াল করো, ক্ষুদ্রান্তের ভিতরে দেখো এই যে ভাস 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 কিন্তু আছে একটু কিছুটা। ক্ষুদ্রান্ত নিজে কি এনজাইম খনন করতে পারে কি পারে না বলো? ক্ষুদ্রান্তে কি গ্রন্থি পড়ছি আমরা? আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি নামের কি কিছু পড়ছি আমরা? হেস, তুই ক্লাস করস নাই আগের দিন, বলো আন্তরিক গ্রন্থি নামের কিছু কি পড়ছি আমরা? কেউ কিছু কয় না রে, কেউ কিছু কয় না, সব পুলে খায় ফেলাইছে সব। পড়ছি রে, পড়ছি, আন্তরিক গ্রন্থি নামে পড়ছি। তা আন্তরিক গ্রন্থি যেহেতু পড়ছি, তাহলে অবশ্যই ক্ষুদ্রান্তের কি আছে? অবশ্যই ক্ষুদ্রান্তের নিজস্ব গ্রন্থি টাইপের একটা ব্যবস্থা আছে। তার মানে কি আমাদের ডিউরেনাম, যেটাকে আমরা ক্ষুদ্রান্ত বলতেছি, সেই ডিউরেনাম কি করবে? এনজাইম ক্ষরণ করবে। তার মানে সে নিজেও একটা কি
গ্রন্থি, সে নিজেও কি একটা গ্রন্থি। তাহলে তার নিজস্ব ক্ষরণ আছে, তাহলে হ্যাঁ, তাহলে তার নিজস্ব ক্ষরণ, তাহলে তার কি নিজস্ব ক্ষরণ। নিজস্ব ক্ষরণ মানে বুঝছো তো, মানে এই জায়গা ক্ষুদ্রান্ত সে নিজে নিজে কি করতে পারবে, এনজাইম ক্ষরণ করতে পারবে। শুধু এনজাইম না, এই ভুলে গেছিস কি পড়াইছি, ক্ষুদ্রান্ত থেকে কোলেসিস্টোকাইনেজ সিক্রিটিন ক্ষরণ হয়ে পাকস্থলীর যে এনজাইম নিঃসরণ বন্ধ করছিল, তারপরে এই গেটটারে যে খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করছিল, ভুলে গেছিস? কই থেকে আসছে? এই ক্ষুদ্রান্ত থেকেই তো আসছে। ক্ষুদ্রান্ত হরমোন ক্ষরণ করছে সিক্রেটিন, সেই সিক্রেটিন হরমোন যে পাকস্থলীর ভিতরে কাজ কইরা পাকস্থলীর কি বন্ধ করে দিছে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বন্ধ করে দিছে। এইখান থেকে কোলেসিস্টোকাইনিন ক্ষরণ হয়ে এই যে গেটটারে খোলা বন্ধ হওয়া কি করছে, কন্ট্রোল করছে। তাহলে তো সে একটা গ্রন্থি, তার নিজেরই ক্ষরণ করার ক্ষমতা আছে এবং সে এনজাইমও ক্ষরণ করে। গেল একটা। পিত্তরস পাচ্ছে না সে, তাহলে এটাও কোথায় এসে কাজ করতেছে পিত্তরসটা? এইখানেই তো, যে অ্যাম্পুল অফ ব্যাটারের মাধ্যমে এখানে এসে তো কাজ করতেছে। ক্ষুদ্রান্ত তাহলে আরেকটা ক্ষরণ কি, পিত্তরস। ক্ষরণ মানে তার মধ্যে কি খরিত হচ্ছে, রস। আবার তার মধ্যে কোন নালী ঢুকছে, অ্যাম্পুল অফ ব্যাটারের মধ্যে অগ্নাশয়, তাহলে অগ্নাশয় রস কি তার মধ্যে আছে না? তাহলে অগ্নাশয় রসও আছে। তাহলে কয়টা ক্ষরণ পাওয়া যায় ক্ষুদ্রান্তের মধ্যে? 3টা ক্ষরণ পাওয়া যায়। ওকে, 3টা ক্ষরণ পাওয়া যায়। তাহলে এই কথাটা আমি এখানে লিখবো, অগ্নাশয় রস তার ক্ষরণ 3টা, অগ্নাশয় রস, পিত্তরস এবং আন্তরিক রস। আন্তরিক রস মানে বুঝছিস? আন্তরিক রস মানে কি? আন্তরিক রস মানে কি? তার নিজের ক্ষরণ, নিজস্ব রস। এই আন্তরিক রসকে আরেকটা নাম আছে, সাক্কাস ইন্টেরিকাস। আক্কাস, সাক্কাস ইন্টেরিকাস, এটা আরেকটা নাম। আন্তরিক রস, যেমন গ্যাস্ট্রিক রসকে কি বলছে, গ্যাস্ট্রিক জুস, এটাকে বলছে কি সাক্কাস ইন্টেরিকাস। এই 3টা ক্ষরণ হয় বেসিক্যালি। ক্ষুদ্রান্তের ক্ষরণ কয়টা? 3টা। ক্ষুদ্রান্তের ডিউডিনামে ক্ষরণ কয়টা পাওয়া যায়? 3টা পাওয়া যায়, অগ্নাশয় রস, পিত্তরস এবং আন্তরিক রস। আন্তরিক রস মানে ক্ষুদ্রান্তের নিজস্ব ক্ষরণ, ক্ষুদ্রান্তের নিজস্ব ক্ষরণ, এটাকে বলে আন্তরিক রস, এটাকে সাক্কাস ইন্টেরিকাস নামে ডাকে। তাহলে এখানে প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, লিখে রাখেন পুরোটাই। এই স্লাইডটা পুরোটাই মেমোরাইজ, পুরোটাই মেমোরাইজ। এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই, এখান থেকে কিছু বাদ দিলে এমসিকিউ এ ধরা খাওয়ার পসিবিলিটি আছে। আর এখান থেকে তো অনেক কিছু, এটা তো একেবারে হজবল অবস্থা, এখানে অনেক কিছুই লাগবে। এই জিনিসটা তো আগে আমরা পড়ছি, তো এখান থেকে আর কিছু মেমোরাইজ টেমোরাইজ লেখার দরকার নেই। নেটে প্রবলেম করে, আজকে কি নেটে প্রবলেম করতেছে? হওয়ার তো কথা না। আচ্ছা, আজকেও যদি ক্লাস ভ্যানিশ হয়ে যায় তাহলে যে বিপদটা হবে, নেক্সট দিন থেকে তাহলে ব্যাকআপ ক্লাস নেওয়া শুরু করা লাগবে, জুমে ব্যাকআপ ক্লাস রেখে দিব। আজকে তো মনে হয় নেটের কোনো প্রবলেম করে নাই। মেন আমি যেটা বের করলাম পরে সেটা হচ্ছে যে নেটের সমস্যা, নেটের সমস্যাই হচ্ছে মেন সমস্যা। আচ্ছা, এখন আমরা আন্তরিক রস বা সাক্কাস ইন্টেরিকাস নিয়ে পড়ব, বাট সেটা পড়ার আগে আন্তরিক গ্রন্থির কোষগুলোর নাম একটু জানবো, ঠিক আছে? আন্তরিক গ্রন্থিতে কি অল্প অল্প আজকেও নেটের সমস্যা করছে, আজকে তো প্রবলেম করার কথা না। আজকে যদি প্রবলেম করে থাকে তাহলে তোমাদের প্রবলেম। কে মাইক অন করে রাখছে ওই ব্যাপারে? আজমল, মাহির, দাইয়ান, কেডা? এই মাইক বন্ধ করো। আজমল, আজমল মিয়া মাইক বন্ধ করো। গেছে সবার ঠিক হয়েছে মাইক? এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে? 12 ভাই চ্যাপ্টার। এই যে কে জানি বলছিল চ্যাপ্টারটা অনেক ছোট, হ্যাঁ কে জানি বলছিল চ্যাপ্টারটা অনেক ছোট, তার একটু দেখতে ইচ্ছা করতেছে। সিরিয়াসলি ভাই, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে যে ব্যক্তি বলছে ক্লাসটা ছোট। আসো এবার দেখো, আন্তরিক আন্তরিক গ্রন্থির কোষ। আন্তরিক গ্রন্থির কোষের ক্ষেত্রে একটা কথা আমি আবার একটু বলি, এখানে সিরিয়ালটা মনে রাখো আগেরটার মতো। প্রথমে কি ছিল? সেরোসা। সেরোসার পরে কি ছিল? পেশি স্তর। মনে রাখবেন স্যার, পেশি স্তরের মধ্যে কিছু ব্যাপার আছে।
অনুদৈর্ঘ্য পেশি, বৃত্তাকার পেশি আর অবলিক পেশি, আরও একটা পেশি আছে অবলিক পেশি, এটা আপনাদের বইয়ে দেয় নাই এই জন্য পড়েন না, দরকার নাই, বাট জেনে রাখেন যে পাকস্থলীতে পেশি পড়াইছি না আমি একদিন, যে অনুদৈর্ঘ্য পেশি আর বৃত্তাকার পেশি থেকে আরেকটা পেশি থেকে অবলিক পেশি, অবলিক পেশিটা আড়াআড়ি থাকে, যে অনুদৈর্ঘ্য পেশিগুলো এমনে থাকে, বৃত্তাকার পেশিগুলো যে এমনে থাকে, আর অবলিক পেশিগুলো যে এমনে থাকে, আর কোনাকুনি, এই 3 রকমের পেশি থাকে। বাট তোমাদের বই দূরে দেওয়া আছে বলে আমি দূরে পড়াইছি, ঠিক আছে? অনেক সময় বইয়ের বাইরে যাওয়া উচিত না, পরে আবার দেখা যাবে যে ছায়রা কেড়ে দিবে। আচ্ছা, সেরোসা পেশি স্তর, তারপরে কি আছে সাব মিউকোসা, সাব মিউকোসার পরে মাসকুলারিস মিউকোসা, আগের দিন পড়াইছি কিন্তু এটা, মাসকুলারিস মিউকোসা, এবং একদম লাস্টে মিউকোসা। এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল অংশে আবার পড়ানো হবে, এই সিরিয়াল তোমাদের প্র্যাকটিক্যাল অংশে তোমাদের কলেজে আবার পড়াবে, বাট আমার দায়িত্ব পড়াই তো আমি পড়াই দিই। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়াল, 5 প্রকার এর সিরিয়াল। এখন দেখো মিউকোসা যে স্তরটা, এই যে মিউকোসা যে স্তরটা, এই স্তরে এরকম আঙ্গুলের মতো কি পাওয়া যায়, অভিক্ষেপ পাওয়া যায়, এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ পাওয়া যায়। তো এই আঙ্গুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় ভিলাই। কি বলা হয়? ভিলাই বা ভিলি। তাহলে ক্ষুদ্রান্তের ভিতরের একদম ভিতরে যে স্তর, সেই স্তরে এরকম আঙ্গুলের মতো কি পাওয়া যায়, ভাঁজ ভাঁজ পাওয়া যায়, এটাকে বলে ভিলাই বা ভিলি। এখন একটা ভিলাই দেখতে কেমন সেটাই তোমরা দেখি, যে একটা ভিলাই দেখতে কেমন। ধরো এই ধরো একটা ভিলাই, এই ধরো আরেকটা ভিলাই, এই ধরো আরেকটা ভিলাই, মানে এইখানে জিনিসটা আঁকাইছি, কিছু বুঝছো এটা আসলে কি, যে এইটুকু, যে এইটুকু এখানে আঁকাইছি, এগুলো একটা কি ভিলাই, এরকম আঙ্গুলের মতো আছে। মানে এইগুলোর মধ্যে অনেক কোষ থাকে, এগুলোর ভিতরে কি থাকে, অনেক কোষ থাকে, এগুলোর ভিতরে অনেক রকমের কি থাকে, কোষ থাকে, বহুত রকমের কোষ আছে। দেখো দেখে অনেকটা ইয়ের মতো মনে হচ্ছে না, এই দেখে অনেকটা পাকস্থলীর মতো মনে হচ্ছে না? পাকস্থলীর যে ইয়ে আঁকাইছিলাম আমরা, কি যেন আঁকাইছিলাম, পাকস্থলীর রুগী না, পাকস্থলীর ভিতরে আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি পড়াইছিলাম না, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক পিট, গ্যাস্ট্রিক পিটটা ভিতর দিকে ঢুকানো ছিল, এটা কোন দিকে, বাইরের দিকে। এগুলো হচ্ছে একটা কোষ, এগুলো হচ্ছে একটা কোষ। এই এক একটা কোষের এক এক রকমের কাজ, এগুলো কোষে দেখো, এই যে এগুলো হচ্ছে তার প্রমাণ, এগুলো হচ্ছে কোষ। এইসব কোষ গ্যাস্ট্রিক মানে ইয়াতে থাকে, ক্ষুদ্রান্তে থাকে, ক্ষুদ্রান্তে থাকে, ক্ষুদ্রান্তের ভিতর দিকে থাকে। অর্থাৎ ক্ষুদ্রান্তের একদম ভিতর দিকে তুমি যদি যাও, তাহলে এরকম তুমি আঙ্গুলের মতো অভিক্ষেপ পাবো। ওই আঙ্গুলের অভিক্ষেপের মধ্যে আবার কি আছে, অসংখ্য কোষ আছে। এর মধ্যে কিছু কিছু কোষ এরকম শোষণ করতে পারে, এগুলো শোষণকারী কোষ বলে। মানে এই কোষেরও আবার ইয়ে থাকে, যেমন ধরো এই যে হলুদ কোষটা, এই হলুদ কোষটা শোষণকারী কোষ। এই কোষটা আবার কেমন জানো, এই যে এরকম, এই যে এই হলুদ কোষটা, এটা আঙ্গুলের মতো এরকম আছে। ওই কোষের মধ্যে আবার কি আছে, ছোট আঙ্গুলের মতো আছে, ওরা দেশে খাবারকে শোষণ করে তার ভিতরে ঢুকায়। মেনলি খাবার কই ঢুকবে, এটার ভিতরে ঢুকবে, সেটার জন্য আবার তার কি আছে, এরকম আঙুলের মতো বিক্ষেপ আছে। আবার পুরো গঠনটা দেখতে পারে কেমন, আঙুলের মতো, বাট এটা অনেক বড়, কোষগুলো অনেক ছোট। এরকম অনেক রকমের কোষ আছে এখান থেকে। তো এই কোষগুলোর মধ্যে, কোষগুলো কি, ব্রাশ কোষ, গবলেট কোষ, প্যানেট কোষ, লিভারকুন কোষ, আর্জেন্টিফিন কোষ, ঠিক আছে, অনেক রকমের কোষ আছে, তোমাদের বইয়ের মধ্যে নামগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখানে বহুত রকমের কোষ আছে। তার মধ্যে একটা কথা মনে রাখো, এখানে গবলেট কোষ পাওয়া যায়। কি কোষ, গবলেট কোষ। এই কথাটা গুরুত্বপূর্ণ, এখানে অনেক রকমের কোষ পাওয়া যায়, সবগুলোর নাম আমাদের জানার দরকার নাই। গবলেট কোষ, সে মিউকাস ক্ষরণ করে। কি ক্ষরণ করে, মিউকাস কি করে বলো, মিউকাস কি করে, পিচ্ছিল করে। মিউকাস কি করে, পিচ্ছিল করে। এটা হচ্ছে ইয়া কোষ, এই গবলেট কোষ। তারপরে একটা আছে প্যানেথ কোষ, প্যানেথ কোষ। এই কোষটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। এই যে পিঙ্ক কালার যেগুলো প্যানেথ কোষ, এগুলো দেখতে পানপাত্রের মতো, পানপাত্রের মতো, পানপাত্রের ন্যায় দেখতে। তাহলে এই প্রশ্নটা আসছিল, পানপাত্রের ন্যায় কোষ কোথায় পাওয়া যায়, ক্ষুদ্রান্তে পাওয়া যায়, এগুলোকে প্যানেথ কোষ বলে, পানপাত্রের মতো কোষ, ঠিক আছে। তো এই কয়েকটা কোষ, সবগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। তারপরে যেটা লাগবে, শোষণকারী কোষ। কি কোষ, শোষণকারী কোষ। এই কোষের মধ্যে কি থাকবে আবার, অভিক্ষেপ থাকবে, যে এটা, এটা শোষণকারী কোষ।
এটা কি কোষ? শোষণকারী কোষ। তোমাদের কি বলছিলাম, ক্ষুদ্রান্তের পরের যে জিনিসগুলো আছে, যে ডিউডিনাম আর জেজোনামের পরে, ডিউডিনামের পরে জেজোনামের ইলিয়ামের কাজ কি করা? শোষণ করা। তো এই শোষণ করার কাজ কে করবে? এই শোষণকারী কোষগুলা কিন্তু করবে। এই জন্য এই কোষগুলোর নাম হচ্ছে কি কোষ? শোষণকারী কোষ। ঠিক আছে, এগুলো হচ্ছে শোষণকারী কোষ। তাহলে এই হচ্ছে কোষগুলো, কোষগুলোর নাম খালি মনে রাখো, তাহলেই হবে। আর এই সিরিয়ালটা ওকে। তাহলে এখন আমরা একটু আন্তরিক রসের উপাদানের কথা জানি। আন্তরিক রসে পানির পরিমাণ 98.5%। আন্তরিক রসে পানির পরিমাণ কত? 98.5%। এখানে অজৈব উপাদান আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম। ভাই এই যে খনিজ লবণগুলা বা অজৈব উপাদানগুলো তোমার আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই। জৈব উপাদান হিসেবে কি আছে? জৈব উপাদান হিসেবে এখানে আছে সক্রিয় কারক। সক্রিয় কারকের কাজ কি মনে আছে? দুটো সক্রিয় কারকের নাম বলো তো, দুটো সক্রিয় কারকের নাম বলো। স্যালাইভারি অ্যামাইলেজকে কে সক্রিয় করছিল? স্যালাইভারি অ্যামাইলেজকে কে সক্রিয় করছিল? মনে নাই? স্যালাইভারি অ্যামাইলেজকে ক্লোরাইড সক্রিয় করছিল, যে মালিহা খুব সুন্দর উত্তর দিছে। তারপরে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে পেপসিন কে বানাইছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাইছিল, হলো সক্রিয় কারক। অর্থাৎ একটা এনজাইম নিষ্ক্রিয় থাকে তাদের কি বানায়? সক্রিয় বানায়। ক্ষুদ্রান্ত একটা নিষ্ক্রিয় এনজাইম আছে যার নাম হচ্ছে ট্রিপসিনোজেন। এটাকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করতে হয়। এটার কাজ করো, এই কাজটা কে করে বলতে পারবা? কে করে এই কাজটা? ক্ষুদ্রান্ত একটা এনজাইম আছে, পরিপাক এনজাইম, যার নাম হচ্ছে ট্রিপসিনোজেন। ক্ষুদ্রান্তেও একটা পরিপাক এনজাইম আছে যার নাম হচ্ছে ট্রিপসিনোজেন। ওটাকে ট্রিপসিন বানাইতে হয়, তাহলে ও আগে নিষ্ক্রিয় থাকে। এই সক্রিয় কারক, এই সক্রিয় কারকের নাম কি? এই সক্রিয় নাম হচ্ছে অ্যান্টারোক্রাইনিন। এই সক্রিয় কারকের নাম হচ্ছে অ্যান্টারোকাইনেস। অ্যান্টারোকাইনেস, অ্যান্টারোকাইনেস। এটাও ক্ষুদ্রান্ত নিজেই ক্ষরণ করবে। অ্যান্টারোকাইনেসের কাজ কি হবে? অ্যান্টারোকাইনেসের কাজ হবে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে, নিষ্ক্রিয় কাকে? ট্রিপসিনোজেনকে সক্রিয় কিসে পরিণত করা? ট্রিপসিনে পরিণত করা। সক্রিয় ট্রিপসিনে পরিণত করা। সেম কাহিনী, পাকস্থলিতে যেরকম পেপসিন সক্রিয় ছিল না, এখানে কে সক্রিয় ছিল না? ট্রিপসিন সক্রিয় ছিল না। আচ্ছা, তার কাছে আরো কিছু কিছু এনজাইম আছে, সেগুলো কি? পেপটাইডেস এনজাইম, এটা প্রোটিন পরিপাক করবে। তারপরে ফ্যাট পরিপাক করার জন্য তার কি থাকবে? ফ্যাট পরিপাক করার একটা এনজাইম, সেটার নাম কি? লাইপেস। তারপরে শর্করা পরিপাক করার জন্য তার কাছে থাকবে মল্টেস। শর্করা পরিপাক করার জন্য তার কাছে থাকবে ল্যাকটেস। চিনি পরিপাক করার জন্য তার কাছে থাকবে সুক্রেস। এবং জরুরি শর্করা পরিপাক করার জন্য তার কাছে কি থাকবে? অ্যামাইলেজও থাকবে। অর্থাৎ এর কাছে অনেক রকমের এনজাইমই আছে পরিপাক করার মতো, আন্তরিক রসের মধ্যে থাকবে। ঠিক আছে, মল্টেস, ল্যাকটেস, সুক্রেস, লাইপেস। আচ্ছা, অ্যামাইলেজটা দেওয়ার দরকার নেই, বেশি দিয়ে ফেলছি, দরকার নেই। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বাইকার্বনেট থাকবে তার কাছে। কি থাকবে? বাইকার্বনেট। এই বাইকার্বনেট কি করে? ক্ষারীয় পরিবেশ আনে। আর এই সকল এনজাইম ক্ষরণ হবে কার কাছ থেকে? ক্ষুদ্রান্তের এই ভিলাই থেকে। কোথ থেকে? ভিলাইয়ের এই কোষগুলো থেকে। ভিলাই কই থাকে? ক্ষুদ্রান্তের মিউকোসায় থাকে। কোথায় থাকে? ক্ষুদ্রান্তের মিউকোসা। তাহলে এই জিনিসটাকে তোমাদেরকে ইমাজিন করানোর জন্য আমি আরও একটু সহজ করি, পুরো জিনিসটাকে আমি দেখাই। আমরা একটা ক্ষুদ্রান্ত বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত ডিউডিনাম। এই ডিউডিনামের মধ্যে আমি জুম করে দেখাবো তোমাদেরকে। ধরো এতটুকু জায়গা তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, এই জায়গাটুকু জুম করে দেখাচ্ছি, তাহলে আমি ভালো বুঝতে পারবা। এখন ভালো করে মনোযোগ দাও। এই জায়গাটা কি? আচ্ছা, এইটা থেকে না বুঝাই একটা কাজ করি, এটা থেকে বুঝাই, এই সাইড থেকে বুঝাই, তাহলে তুমি ভালো বুঝবা। এইটুকু থেকে কাটে, এইটুকুকে কেটে বুঝাই, বাইরের অংশটুকু। তাহলে এইখানে যে ওয়ালটা, এটা কোন ওয়াল? এই ওয়ালটা না, একদম বাইরের ওয়ালটা। তাহলে এটা কি?
এটা কি নাম? সেরোসা। এটা অ্যাকচুয়ালি কি? সেরোসা। এটাই হচ্ছে সেরোসা। এটাই কি? সেরোসা। ধরো এটা হচ্ছে সেরোসা, আর এটাও কি ধরো সেরোসা। এই দুটো কি? সেরোসা। কিছু বুঝছো? বুঝছিস তিন্নি? এই যে এই একটা লাইন, এই আর একটা লাইন, ঠিক আছে? বা আরো যদি ক্লিয়ার করতে চাই তাহলে এই দেখ, এখন বুঝাচ্ছে? এখন বুঝছো ঘটনাটা? দেখো এর বাইরে আর বোঝানোর মতো কিছু নাই। মানে এখন যেভাবে বুঝাচ্ছি, এখন যেভাবে বুঝাচ্ছি এইভাবে তুমি যদি না বুঝো তাহলে ভাই কারণ বাজারে কলা বেচতে হবে। ওকে, গেল। এখন দেখো এটা হচ্ছে সেরোসা। এটা কি? সেরোসা। সেরোসার পরে, সেরোসার পরে একদম ভিতরের স্তরের নাম কি ছিল? মিউকোসা। তাহলে একদম বাইরে কোনটা? সেরোসা। তার মাঝখানে আরো কিছু স্তর আছে, একদম ভেতরে কোনটা? মিউকোসা। মাঝখানে পেশি আছে, সাবমিউকোসা আছে, মাস্কুলাস মিউকোসা আছে, দেন মিউকোসা। তাহলে সবগুলাকে আমি দেখাই, দাঁড়াও। তো এবার আমি পেশি স্তরকে দেখাই। কোন স্তর? পেশি স্তর। পেশি স্তরটাকে আমরা এইভাবে দেখাবো, এই কালার দিয়ে দেখাবো। এটা ধরো কোন স্তর? পেশি স্তর। পেশি স্তর তো এখানেও থাকবে, থাকবে না? দুই দিকেই তো থাকবে, সেম জিনিসটা দুই দিকেই রিপিট। পেশি স্তর, এটা ধরো পেশি। পেশির পরে কি থাকবে? সাবমিউকোসা। পেশির পরে কি থাকবে? সাবমিউকোসা। তো সাবমিউকোসার আমরা ধরো এইভাবে দেখাইলাম, এটুককে দেখাইলাম। এটুক হচ্ছে কি? সাবমিউকোসা। তাহলে এইদিকে থাকবে না? এটুক হচ্ছে কি? সাবমিউকোসা। সাবমিউকোসার পরে আবার পেশি, মাস্কুলারিস মিউকোসা, তাই তো? তাহলে আবার মাস্কুলারিস মিউকোসা। এটা হচ্ছে কি? মাস্কুলারিস মিউকোসা। এই হচ্ছে কি? মাস্কুলারিস মিউকোসা। এখন তুমি বলতে পারো এখানে তো উল্টা হয়ে গেল। না ভাই, বাইরে থেকে ভিতরে ঢুকো। বাইরে কি? সেরোসা, মাসেল, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা। বাইরে থেকে ভিতরে এখানে দেখো সেরোসা, মাসেল, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা। বাইরে থেকে ভিতরে ঢুকতেছো তুমি। এটা বাইরের দিক না? এটা তাহলে বাইরের দিক। আচ্ছা, আর একদম ভেতরে কি ছিল? মিউকোসা। এইখানে মিউকোসাটা কেমন বুঝছো? আঙুলের মতো কেমন? অবিক্ষেপযুক্ত। পুরো ক্ষুদ্রান্তে এরকম আঙুলের মতো অবিক্ষেপ আছে 50,000। কতগুলা? 50,000। এইটা যদি কোনো বান্দা না বুঝে থাকে তারে তার কাওয়ান বাজারে কলা বিক্রি করতে হইব। বুঝছি এখন বিলাই? হ্যাঁ, এই অভিক্ষেপ এর পাকস্থলীর রোগী কিসেম না, পাকস্থলীর রোগী হচ্ছে ভাঁজের মতো। আর এই অভিক্ষেপ তুমি আঙ্গুলের মতো দেখতে পারবা। পাকস্থলী একটা হচ্ছে ভাঁজ, কাগজের ভাঁজ, আরটা হচ্ছে কাগজের খাস। ভাঁজ আর খাস কি এক না? একটা হচ্ছে ভাঁজ পড়ছে, আর একটা আঙ্গুলের মতো তুমি দেখতে পারবা। তাহলে এইটাই হচ্ছে মিউকোসা। তাহলে এখন তুমি এখান থেকে গুনতে পারবা কোনটা কোন স্তর, তুমি গুনতে পারবা। খেয়াল করো, সেরোসা, এটা হচ্ছে সেরোসা, জাপ করতেছে, এটা হচ্ছে সেরোসা। সেরোসার পরে সেরোসার পরে এই স্তরটার নাম কি? পেশি স্তর। তারপরে এই স্তরটার নাম কি? এই স্তরটার নাম কি? সাবমিউকোসা। এই স্তরটার নাম কি? মাস্কুলারিস মিউকোসা। আর একদম বাইরের এই স্তরটার নাম কি? এই স্তরের নাম হচ্ছে মিউকোসা। এভাবে করে স্তরগুলো আমরা ভাগ করছি। কয়টা স্তর আমাদের? টোটাল 5টা স্তর। এখন আমাদের একদম বাইরের যে স্তরটা সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ, একদম ভিতরের যে স্তরটা সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে মিউকোসা। তাই মিউকোসা স্তরের এই যে যে জিনিসগুলো, এগুলোর নামই হচ্ছে কি? ভিলাই। এগুলোর নামই ভিলাই। আর এই ভিলাইয়ের মধ্যে আমরা ঢুকবো, এই ভিলাইয়ের ভিতরে। তাহলে এখানে আমরা কয়টা ভিলাই নিলাম? ধরো 2টা ভিলাই নিলাম। কয়টা ভিলাই নিলাম? 2টা। এই 2টা ভিলাই দেখবো এখন আমরা। এই 2টা ভিলাইকে আমরা বড় করে দেখবো। এই 2টা ভিলাইকে আমরা বড় করে দেখবো। ও বাই দ্য ওয়ে, এর ভিতরে কিন্তু খাবার কি হয়েছে? পরিপাক হয়েছে, এবং এখান থেকেই কি হবে? শোষণ হবে। বাট ডিউডিনামে হবে? ডিউডিনামে হবে না। ডিউডিনাম নামক যে অল্প জায়গাটুকু, ওইটুকুর মধ্যে খাবার কি হবে? জাস্ট পরিপাকই হবে, অর্থাৎ রিয়াকশন হবে। ওখানে অনেক রকমের কি আছে? এনজাইম আছে। আর বাকি তো ক্ষুদ্রান্ত অনেক বড় কি আছে? জেজুনাম আছে, ইলিয়াম আছে। ওইসব জায়গায় এই ভিলাই কি করবে?
শোষণ করবে। তাহলে ভিলাই একাধারে এই জায়গাটা একাধারে এনজাইমও দিচ্ছে, আবার কি করতেছে, শোষণও করতেছে। ডিউটেনাম জায়গাটুকুর মধ্যে সে এনজাইম বেশি সারে, জেজুনামিডিয়ামের মধ্যে সে কি করে, টাইনা নিয়ে আসে। এখন এই জায়গাটা আমরা দেখবো, এই জায়গাটা কেমন। এই দেখো অ্যাকচুয়ালি বুঝছো কেমন, এই যে এই দুইটা এটা তো ভাঁজ, ভাঁজের ভিতরে কি কোষ আছে না, ভাঁজের ভিতরে তো কোষ আছে, সেই কোষগুলো দেখবো এখন আমরা। এই যে এগুলো হচ্ছে ভাঁজের কি কোষ, ভাঁজ এইসব কোষ দিয়ে কি হয়েছে, তৈরি হয়েছে। তো এই কোষটা, এগুলো হচ্ছে গবলেট কোষ, যেগুলো লাগালাম সবুজ সবুজ, এগুলো কি কোষ, গবলেট কোষ। এগুলো ধরো এনজাইম খননকারী কোষ, এখান থেকে কি খনন হচ্ছে, এনজাইম খনন হচ্ছে। এইগুলা ধরো এই যে এইগুলা এখন যেগুলো লাগাচ্ছি, এগুলো কি কোষ বলতো, শোষণকারী কোষ। এগুলো কি কোষ, শোষণকারী কোষ। এগুলো কি কোষ, শোষণকারী কোষ। তারপর ধরো সংকোচন প্রসারণ করার জন্য কিছু কোষ আছে, বহুত রকমের কোষই থাকতে পারে, অনেক রকমের কোষই আছে, এগুলো ধরো কিছু কোষ, এরকম অনেক কোষ আছে এখানে, বিভিন্ন রকমের কোষে ভরপুর। তো সেম জিনিসটা কি এখানে রিপিট হবে না, এখানে কি সেম জিনিসটা রিপিট হবে না? তাহলে আমি এটারে না আঁকায়া যে কাজটা করবো, তোমাদের তো বোঝানোর জন্যই করতেছি। জাস্ট কি করলাম, ডুপ্লিকেট করে নিলাম, মানে সেম জিনিস কি রিপিটেড। তাহলে এই যে এইটুকু জায়গা বেসিক্যালি এটা, তাহলে কি ভিলাই হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ, বাট ভিলাই আসলে কি দিয়ে তৈরি, অনেকগুলা কোষ দিয়ে তৈরি। এর মধ্যে এখন যদি আবার এই কোষটার দিকে তাকাও, এই কোষটা সেটা আবার কেমন, এর মধ্যে আবার কি আছে, আঙুলের মতো। এখন কি বুঝতেছো, আমরা যে কোষের গঠন চ্যাপ্টারে এরকম কোষ আঁকাইছি, এর মানেটা কি, পানি কোষ আঁকানোর সময় আমরা এভাবে আঁকাই না, আঙুলের মতো বিক্ষেপ, এই সেই মাইক্রোভিলাই, এটাই সেই মাইক্রোভিলাই, এটাই সেই মাইক্রোভিলাই। মনে আছে আমাদের লিখি মাইক্রোভিলাই, এই সেই মাইক্রোভিলাই, এটা ক্ষুদ্রান্তের কোষে পাওয়া যায়। এটা কিন্তু মাইক্রোভিলাই, আর এটা কিন্তু শুধু ভিলাই, মনে রাখবা কিন্তু। ভিলাই কিন্তু কোষ, ভিলাই কি কোষ, এগুলো কিন্তু ভিলাই, এগুলা কি ভিলাই, এগুলা কি ভিলাই। পুরো ক্ষুদ্রান্তের ভিতরে ভিলাই আছে 50 লাখ বা 50,000, হ্যাঁ 50,000। এইখানে মজার কাহিনী, আজ মুসার 1 বছর লিখছিল 50,000, 1 বছর লিখছিল 50 লাখ, দূরে পরে দূরেই মুখে চলে আসে, আসলে 50,000। এরকম 50,000 বিলাই আছে। বিলাই কি কোষ না, বিলাইয়ের ভিতরে অনেকগুলো কি আছে, বিলাই তৈরি হয়েছে তা বিলাইয়ের প্রাচীর। অ্যাকচুয়ালি বিলাইয়ের কি প্রাচীরে অনেক রকমের কোষ আছে, কিছু এনজাইম খনন করে, কিছু হরমোন খনন করে, কিছু মিউকাস খনন করে, কিছু বাইকার্বনেট খনন করে। কি খনন করে, বাইকার্বনেট, ক্ষারীয় বানানোর জন্য। আর কিছু কিছু আছে কি করে, শোষণ করে। এইগুলো সেই কি শোষণকারী কোষ। শোষণকারী কোষের মধ্যে আবার কি আছে, অভিক্ষেপ আছে, ওইগুলোর নাম কি মাইক্রোভিলাই। পুরো কোষটা হচ্ছে শোষণকারী কোষ, তার মধ্যে কি আছে, মাইক্রোভিলাই আছে, তার মধ্যে কি আছে, মাইক্রোভিলাই। এখন ধরো খাবারটা পরিপাক হয়ে গেছে, খাবারটা কি হয়ে গেছে, পরিপাক হয়ে গেছে, তাহলে সেটা এখন কি রূপে আছে, কি রূপে আছে, শর্করা যদি পরিপাক হয়ে যায় সে কি রূপে থাকবে, গ্লুকোজ রূপে থাকবে। এই মাইক্রোভিলাই কি টেনে তাকে ভিতরে ঢুকায়, বুঝছো? এই মাইক্রোভিলাই টেনে তাকে কোথায় ঢুকাবে, ভিতরে ঢুকাবে, এবং তারপরে সেটা রক্তের মধ্যে চলে যাবে। এখন ক্লিয়ার, পুরো ঘটনা এখন ক্লিয়ার, পুরো কনসেপ্ট আই থিঙ্ক ক্লিয়ার। এখন মনে হয় তোমরা বুঝছো। আর এই যে আমি একটু আগে এইটাই এখানে আঁকাইছি, ওকে ডান। কেমনে কি হচ্ছে, যখন ক্ষুদ্রান্তের ডিউটেনাম অংশে থাকবে তখন এরা বেশি ক্ষরণ করবে, আর বাকি অংশে এরা কি করবে, বেশি শোষণ করবে, যেখানে যেই কাজ। অনেক ডিপ কনসেপ্ট, হ্যাঁ ঠিক বলছো। ও বাই দ্য ওয়ে পুরোটাই কনসেপ্ট। এইটা যদি বুঝে থাকো ভাই, এই জায়গায় আমি আরেকদিন আরেকটা জিনিস বুঝাবো, এইটার মধ্যে আমি আরেকটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে খাবারের শোষণ। শোষণ কিন্তু একটু বুঝাইছি তাই না, অনেকটা। এই যে ঢুকাইছি, এটাই কি শোষণ। কিন্তু এই শোষণটা আমি এইখান থেকে এই চিত্র দিয়ে পড়াবো আবার নেক্সট দিন, এই চিত্র দিয়ে শোষণ পড়াবো। গ্লুকোজ কেমনে শোষণ হয়েছে, অ্যামিনো অ্যাসিড কেমনে, আর ফ্যাট কেমনে, বুঝছো? তাহলে এই পার্টটা আমাদের ক্লিয়ার। এখন বাইকার্বনেটের কাহিনীতে আসি। স্যার মজার জিনিস তো পড়াই নাই, আরেকটা কনসেপ্ট তো দেওয়া বাকি। কনসেপ্ট আর কনসেপ্ট,
বাইকার্বনেটটা তো যান্ত্রিক পরিবারের মধ্যে পড়বে না, কারণ অম্লীয়কে ক্ষারীয় বানাচ্ছে, তো যান্ত্রিক না, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। অম্লীয়কে ক্ষারীয় বানালে, অম্লীয় পরিবেশ যদি ক্ষারীয় হয় তাহলে এটা কি যান্ত্রিক না রাসায়নিক? রাসায়নিক। তাহলে আরেকটা কনসেপ্ট আমরা দেখব, সেটা হচ্ছে কি অম্লীয় থেকে ক্ষারীয় হওয়া, অম্লীয় থেকে ক্ষারীয় হওয়ার কনসেপ্ট, অম্লীয় থেকে ক্ষারীয় হওয়ার কনসেপ্ট। তাহলে এইখানে আমাদের যেটা করতে হবে, আবার আমরা কি লাগাইলাম, পাকস্থলী লাগাইলাম, আবার আমরা কি আগাইলাম, ক্ষুদ্রান্তের ডিউটেরিয়াম আগাইলাম। ওকে, আগাইলাম। এখন তোমরা জিনিস খেয়াল করো, এখানে বেশ কিছু ঘটনা ঘটবে। এখানে আমাদের কি আছে দেখো, তোমাদের মনে হতে পারে চিত্র কত কঠিন, দেখো আমি একটা না আঁকাচ্ছি, এতও কঠিন না। এটা হচ্ছে অগ্নাশয়িক নালী, আর উপর থেকে কি আসছে, পিত্তথলি থেকে পিত্তনালী, রাইট, অভিন্ন পিত্তনালী, বা ধরো পিত্তরস নিয়ে আসে, এই তো, আর তো কিছু না, পিত্তরসই তো নিয়ে আসছে। এই যে যে ঢুকছে, এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা কি, এই যে এটা তো অগ্নাশয়, ক্ষুদ্রান্ত না, ক্ষুদ্রান্ত নিজে কি খনন করতেছে, বাইকার্বনেট না, এই দুটো দেখুন বাইকার্বনেট খনন করে। এখন দেখো পাকস্থলীর ভিতরে পিএইচ কেমন ছিল, 1 থেকে 2, তীব্র অম্লীয়, তাই না? এটা কি তীব্র অম্লীয়, তীব্র অম্লীয়। কি হয়েছে, আবার কেউ কথা বলে নাকি? আর তীব্র অম্লীয় এখানে ঢুকছে, এখানে ঢুকার পরে ক্ষুদ্রান্তের বাইকার্বনেট দিয়ে সেটা কি হয়ে যাবে, দেখো এটা অম্লীয় আর এটা কিন্তু ক্ষারীয়, বাইকার্বনেট কিন্তু কি ক্ষারীয়, অম্লীয় ক্ষারীয় মিলে নিউট্রালাইজ হয়ে যাবে, কি হয়ে যাবে, নিউট্রালাইজ মানে কি নিউট্রাল হয়ে যাবে। কিন্তু তারপরেও কিছু ঘটনা বাকি আছে স্যার, সেটা কি, এই যে আমার অগ্নাশয়, সেও বাইকার্বনেট দিবে, সেও কি দিবে, বাইকার্বনেট দিবে। তারপরে এই যে আমার পিত্তরস, সেও কি দিবে, পিত্তরসও কি দিবে, বাইকার্বনেট দিবে। মানে বাইকার্বনেট আয়ন এটা একদম সবার কাছে হরদম আছে। তাহলে পাকস্থলী থেকে খাবার ক্ষুদ্রান্তে আসার পরে পাকস্থলীর অম্লীয় পরিবেশটা নিউট্রাল হয়ে যাবে ক্ষুদ্রান্তের ক্ষারীয় দিয়ে। কাহিনী এখানে শেষ হইতে পারতো, শেষ হয় নাই। অগ্নাশয়ও কি দিবে, ক্ষারীয়, বাইকার্বনেট। পিত্তরসও কি দিবে, ক্ষারীয়, বাইকার্বনেট। মিলা পুরো পরিবেশটা ক্ষুদ্রান্তের ভিতরে কেমন হয়ে যাবে, প্রচুর লেভেলের ক্ষারীয় হয়ে যাবে। পুরো ক্ষুদ্রান্তের পরিবেশ, পুরো ক্ষুদ্রান্তের পরিবেশ তীব্র ক্ষারীয় হয়ে যাবে, তীব্র ক্ষারীয় হয়ে যাবে, যেখানে পিএইচ উঠে যাবে 8 থেকে 9 অথবা 10-এ উঠে যাবে পিএইচ, অর্থাৎ অনেক বেশি কি হয়ে যাবে, ক্ষারীয়। তাহলে যেটা বুঝে দিতে যাচ্ছি, পাকস্থলীর পরিবেশ অম্লীয়, ক্ষুদ্রান্তের পরিবেশ কি ক্ষারীয়, এটাই। তাহলে এখানে এটা কনসেপ্ট, এই কনসেপ্ট এখানে আসলে বোঝার মতো কিছু নাই, মানে মানে মুখস্থ করার মতো আসলে কিছু নাই, এটা এমনি বুঝতে হবে। এই কনসেপ্ট না বুঝলে তুমি আগে পারবে না। তাহলে এখন এইখান থেকে আরেকটা কনসেপ্ট আসতেছে, পাকস্থলীর ভিতরকার এনজাইমগুলো কি ক্ষুদ্রান্তে কাজ করতে পারবে, পারবে না। কারণ তোমরা যদি কোষ শ্বসন পড়তে, তাহলে একটা কনসেপ্ট তোমাদের আসতো, সেটা হচ্ছে কি এনজাইমগুলা, এনজাইমগুলার কাজকর্ম পিএইচ নির্ভর। কি বললাম, এনজাইমের কাজকর্ম পিএইচ নির্ভর। এনজাইম কোনটা কখন কতটুকু কাজ করবে, এনজাইম কি বললাম, কোনটা কখন কতটুকু কাজ করবে, এটা পিএইচ দ্বারা কন্ট্রোল হয়। অর্থাৎ পিএইচ যদি আপ ডাউন হয় তাহলে এনজাইম ঠিক মতো কাজ করতে হবে না। মানে অম্লীয় পরিবেশে, অম্লীয় পরিবেশে যে এনজাইম কাজ করে সে এনজাইম ক্ষারীয় পরিবেশে কাজ করতে পারবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। অম্লীয় পরিবেশের জন্য অম্লীয় পিএইচ এর এনজাইম, ক্ষারীয় পরিবেশে ক্ষারীয়। তাহলে এখানে যে পেপসিন এনজাইম ছিল, পাকস্থলীতে কোন এনজাইম কাজ করছিল, পাকস্থলীর এনজাইমগুলোর নাম কি কি ছিল, পেপসিন। এই পেপসিন ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক করতেই পারবে না। পাকস্থলীর যে গ্যাস্ট্রিক লাইপেজ ছিল, এই গ্যাস্ট্রিক লাইপেজ অম্লীয় পরিবেশে কাজ করতো, এটা এখানে কাজ করতে পারবে না, এগুলো বাদ হয়ে যাবে। এইখানে এসে যেসব এনজাইম কাজ করবে এগুলো ক্ষারীয়। যেমন সবার আগে পরিবর্তনটা কার মধ্যে আসছে জানো, সবার আগে কোন এনজাইমের মধ্যে পরিবর্তন আসছে, সবার আগে যে এনজাইমের মধ্যে পরিবর্তন আসছে সেটা পেপসিনের জায়গায় সেটা হয়ে গেছে কি ট্রিপসিন।
সবার আগের পরিবর্তন ট্রিপসিন, আর একটা আছে কাইমোট্রিপসিন। কাইমো, কাইম মানে হচ্ছে অর্ধপাচিত খাবার, কাইমোট্রিপসিন। দেখছো পরিবর্তন কিন্তু হয়ে গেছে, কারণ এরা ক্ষারীয় পরিবেশে কাজ করে। এনজাইমগুলো কি হয়ে যাবে, এনজাইমগুলা এভাবে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এই একটা জিনিস। আর আরেকটা কোষের নাম আমি তোমাদের একটু পড়াবো, আরেকটা কোষের নাম তোমাদের আমি পড়াবো, যেটা আমি এখানে পড়াই নাই। সেটা হচ্ছে কি ব্রুনার্স গ্রন্থির কোষ। ব্রুনার্স গ্রন্থির কোষ, এটা আমি তোমাদের পড়াই নাই, একটু আমি পড়াই দিই। ব্রুনার্স গ্রন্থি, এই যে এখানে এখানে একটা গ্রন্থি আছে, যার নাম হচ্ছে ব্রুনার্স কোষ। ব্রুনার্স, 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 ব্রুনার্স বিজ্ঞানীর নাম, ব্রুনার্স গ্রন্থি। এই ব্রুনার্স গ্রন্থি থেকে কি আসে জানো, এই ব্রুনার্স গ্রন্থি থেকে আসে ক্ষারীয় মিউকাস। এই কথাটা একটু অ্যাড করো, ক্ষারীয় মিউকাস। খেয়াল করো, গবলেট কোষ কি খনন করছে, যেটা কি করে ব্রুনার্স গ্রন্থিও কি খনন করছে, তাহলে এটাও কি করবে, পিছিল করবে, কিন্তু সেটা কি উপাদান, ক্ষারীয়। দেখো ক্ষারীয় উপাদান দুটো জিনিস থেকে আসে, গবলেট কোষ থেকে আসে, ব্রুনার্স কোষ থেকে আসে। পার্থক্য হচ্ছে এটা নরমাল, এটা জাস্ট ক্ষারীয়, অম্লীয় বা সরি এটা জাস্ট মিউকাস, অম্লীয় বা ক্ষারীয় এরকম কোনো কিছু কন্ট্রোল সে করে না। আর এই ব্রুনার্স গ্রন্থি থেকে যে মিউকাসটা আসে তার মধ্যে অনেক বাইকার্বনেট থাকে, এজন্য সে কি হয়ে যায়, ক্ষারীয় হয়ে যায়। এইটা একটু পার্থক্য, এটা হচ্ছে কি পার্থক্য। ওকে, এখন এখানে তোমাদের আরেকটা কনসেপ্ট দিই, ছোট্ট একটা। সেই ছোট্ট কনসেপ্টটা কি তোমাদের মনে আছে, এখান থেকে একটা এনজাইম আসছিল, হরমোন আসছিল, কোলেসিস্টোকাইনিন, মনে আছে? কোলেসিস্টোকাইনিন আগের দিন পাকস্থলীতে পড়াইছিলাম, মনে করে দেখো। পাকস্থলীর থেকে এই যে এই ক্ষুদ্রান্তকে কোলেসিস্টোকাইনিন নামের একটা হরমোন আসছিল, সে কি করছিল, এই ক্ষুদ্রান্তকে ক্ষরণ হয়ে পাকস্থলীর গেটটাকে খোলা বন্ধ হওয়া কি করছিল, নিয়ন্ত্রণ করছিল, যাতে করে পাকস্থলীতে গণহারে খাবার কি করতে না পারে, ঢুকতে না পারে। সেই এনজাইমের নাম কি ছিল, কি নাম ছিল, সিসিকে বা কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন এই এনজাইম, এই হরমোনটা, এটা হরমোন রক্তের মাধ্যমে মিশতে মিশতে কোথাও পর্যন্ত যাবে, পিত্তথলিতেও যাবে। এবার সেই পিত্তথলিকে সংকোচন করবে। এ কি করবে, পিত্তথলি সংকোচন করবে। পিত্তথলি সংকোচন হলে কি হবে বলো তো, এক কোনো কিছু যদি তুমি স্কিউজ করো তাহলে সেখান থেকে রস কি হয়ে আসবে, বেরোয় আসবে। তার মানে এই কোলেসিস্টোকাইনিন সে পাকস্থলিতে যে এই গেটটারে খোলা বন্ধ কন্ট্রোল করছে, আবার পিত্তথলিতে যে পিত্তথলিকে স্কুইচ করছে, সংকোচন করছে, তাহলে পিত্তরস যাতে বের হয়ে আসতে পারে। কারণ এখন তো পিত্তরসই বের হওয়ার সময় ফ্যাটকে কি বানাইতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করতে হবে। এত কিছু চলতেছে, প্রত্যেকটা মুহূর্তে এই ঘটনাগুলো চলতেছে আমাদের চোখের অজান্তে। ঠিক আছে, সবগুলো কেমন জানি লাগতেছে এলোমেলো, হ লাগবই তো, বেশি সহজ করে দিলে এলোমেলোই লাগবে, বইয়ের মতো করে এলোমেলো করে পড়াইতাম তাহলে ভালো হইতো। আসো তাহলে এখন ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাক আমরা দেখব। ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাক কি কি হচ্ছে দেখো, লেখা আছে অলরেডি। ইমালসিফিকেশন হবে এখানে, পেরিস্টালসিস হবে এখানে, কোলেসিস্টোকাইনিন এখানে থাকবে এবং পিত্ত লবণ এখানে থাকবে। এই চারটা জিনিস কিন্তু আমরা ক্ষুদ্রান্তের মধ্যে পাচ্ছি। ঠিক আছে, এই চারটা জিনিস এখানে আমরা পাইছি। এন্ড এই চারটা জিনিসকে আমরা এখন কাজে লাগাবো কোথায়, যান্ত্রিক পরিপাকে। আসো কি হবে, প্রথমে ক্ষুদ্রান্তের ভিতরে খাবার আসছে না, দেখো এই যে ক্ষুদ্রান্তের ভিতরে খাবার ঢুকছে, খাবার ঢোকার প্রথমে কি হবে, খাবার ঢোকার প্রথমে কি হবে, খাবারটা যখন ঢুকছে প্রথমে আমরা পেরিস্টালসিসটা দেখব। পেরিস্টালসিস, পেরিস্টালসিসের কথা মনে আছে, ক্রমান্বয়ে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণের মধ্যে সামনে আগানো, প্রতি মিনিটে খাবার 1 সেন্টিমিটার করে আগাবে। প্রতি মিনিটে খাবার, শেষ পর্যন্ত ক্লাস করবা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রতি মিনিটে খাবার কতক্ষণ করে আগাবে, 1 সেন্টিমিটার করে ক্ষুদ্রান্তের ভিতর দিয়ে সামনে 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 আগায় আগায় যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা, 2 নম্বরে কাকে আমরা আনবো, 2 নম্বরে আমরা আনবো হচ্ছে পিত্ত লবণ আসার আগে আমরা কোলেসিস্টোকাইনিনকে হেল্প করি। সিসিকে মানে কোন এনজাইম, কোন হরমোন, কোলেসিস্টোকাইনিন
সিস্ট তোমরা পড়া না বোঝার পেছনে একটাই কারণ, আগের ক্লাসের পড়া তোমরা পড়ো নাই। আগের ক্লাসে যে এই কোলেসিস্টোকাইনিন পড়াইছিলাম ওরা তো তোমরা খাই ফেলছো, পড়া তো রিভাইশন দিবা না, তারপরে এসে বলবা কঠিন 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 কঠিন। ঠিক আছে, এই কোলেসিস্টোকাইনিনটা তো আগের দিন পাকস্থলীতেও পড়াইছিলাম। কি বলছিলাম যে ক্ষুদ্রান্তকে ক্ষরণ হবে, এই যে ক্ষুদ্রান্ত থেকে এনজাইমটা ক্ষরণ হবে, হরমোনটা ক্ষরণ হয়ে পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে যেয়ে পাকস্থলীর এই যে গেটটাকে কন্ট্রোল করবে। সেম হরমোনটা আবার কই যাবে? পিত্তথলিতে যাবে। সেম হরমোনটাই কই যাবে? পিত্তথলিতে যাবে। এই যে পিত্তথলিতে, এই যে এখানে আছে পিত্তথলি, এই যে এখানে আছে পিত্তথলি। এই পিত্তথলি থেকে কি আনবে? পিত্তরস ক্ষরণ করাবে। কেমনে? পিত্তথলিকে সংকোচন করায়। তাহলে কোলেসিস্টোকাইনিন এখানে কি করতেছে? পিত্তথলিকে সংকোচন করতেছে। তাহলে পিত্তথলিকে যদি সংকোচন করে তাহলে পিত্তরস স্কুইজ হয়ে বের হয়ে আসবে। বের হয়ে কোথায় আসবে? ক্ষুদ্রান্তে আসবে, এখানে আসবে। পিত্তরসের মধ্যে কি আছে? পিত্ত লবণ। তাহলে এবার আসবো পরের প্রসেস। এবার পরের প্রসেস কি? ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, এটাতে আমরা কি বুঝবো? এটা আমরা কি বলবো? ইমালসিফিকেশন হলে কি হবে? পিত্ত লবণের সহযোগিতায় বড় বড় চর্বিদানা ক্ষুদ্র সাবানের ফেনার মতো ফেনার ন্যায় কণায় পরিণত। এটাকে কি বলা হয়? ইমালসিফিকেশন। ঠিক আছে, ইমালসিফিকেশন হয়ে গেল। ইমালসিফিকেশন হওয়ার পরে দেখো মেন কাহিনীগুলো হয়ে গেছে। ইমালসিফিকেশনও করছি, পেরিসেলসিসও বুঝাইছি, কোলেসিস্টোকাইনিনের কাজও বুঝাইছি, পিত্তলবণের কাজও বুঝাইছি। আর লাস্টে দিয়ে বলবা যে কি গবলেট কোষ থেকে মিউকাস ও ব্রুনার্স কোষ থেকে ক্ষারীয় মিউকাস ক্ষরণ। এটাকে কেন আমি যান্ত্রিক পরিপাকের মধ্যে লিখছি বলো তো? বলো কেন যান্ত্রিক পরিপাকের মধ্যে লিখছি? যান্ত্রিক, হ্যাঁ, কারণ কি? মিশ্রিত করবে। মিউকাসের কাজ কি? পিচ্ছিল করা। মিউকাস করা, এইগুলো হচ্ছে কি? যান্ত্রিক পরিপাকের মধ্যে পড়ে। তাহলে দেখো পুরো জিনিসটা এখন বলি, যা যা পড়াইছি সবই ভুলে দাও, আগে যা যা পড়াইছি। এখন আমার কথা মতো আসো, আগের দিকে গেলেই তোমরা ভস্কায় যাও। তোমাদের মেন সমস্যা কি? আমি ধরে নেই তোমরা আমার পড়া পড়ছো, আগে যেগুলো পড়াইছি এগুলো পড়ছো, আমি ধরে নেই, তুমি তো পড়ো না। যখন আমি আগেরটা রিলেশন করে আবার টানতে যাই, আগের পড়া তো খাই ফেলছো একেবারে, তখন বলো ও আল্লাহ গো কই থেকে কই আসতেছে। দোষ কার? নিজেকে প্রশ্ন করো, দোষ কার? আমি গুছাই দেওয়ার পরেও তুমি নিতে পারতেছো না। তোমাদের বইয়ে তো এটা চরম লেভেলে এলোমেলো, সেদিকে তো গেলামই না। আমি অনেক সুন্দর করে গুছাই দিচ্ছি, তারপরেও তুমি নিতে পারতেছো না। দোষ একটাই, চ্যাপ্টার প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে যা পড়াইছি সব খাই ফেলছো, একদম গুলায় খাই ফেলছো। এই কারণে এখন আমি যখনই একটু পিছন দিকে যাচ্ছি, জাস্ট বেশি না, আমি গতকালকার ক্লাসে গেলাম, মানে আজকে তো 4 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসে গেছি, জাস্ট 3 নম্বর ক্লাসে কি পড়ে আসছে সেখানে একটু গেছি, তোমরা ভস্কায় গেছো। তো না পড়লে তো এরকমই হবে, ডিভিশন না দিলে তো এটাই হবে। ঠিক আছে, দেখো আবার বলি, ক্ষুদ্রান্ত যেখান থেকে আজকে পড়ানো শুরু করছি, কি কি পড়াইছি আজকে? ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিউরেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউরেনাম সব থেকে ছোট, 25 থেকে 30 সেন্টিমিটার, জেজুনাম 2.5 মিটার, আর ইলিয়াম সব থেকে বড় 3/5। ক্ষুদ্রান্তের মধ্যে শুধু খাবারের কি হয়? পরিপাক হয়, কারণ এখানে 3 রকমের ক্ষরণ আছে। জেজুনাম আর ইলিয়ামে কি হয়? শোষণ হয়, কারণ সেগুলো অনেক বেশি কি আছে? মাইক্রোভিলাই এবং শোষণকারী কোষ আছে। দেন ক্ষুদ্রান্তের ডিউরেনামের মধ্যে পরিপাক কেন বেশি হয়? ডিউরেনামের মধ্যে পরিপাক বেশি হয় কারণ ওইখানে 3 রকমের ক্ষরণ আছে। অগ্নাশয় রস তার মধ্যে এসে ঢোকে, ক্ষুদ্রান্ত নিজে ক্ষরণ করে, এবং ওইখানে পিত্তরস এসেও প্রবেশ করে। এই জন্যে পরিপাকটা কোথায় বেশি হয়? ক্ষুদ্রান্তে, ডিউরেনামে। আরও একটা কথা মনে রাখবা,
পুরো পরিপাকতন্ত্রের মধ্যে সবথেকে পরিপাক কোথায় বেশি হয়? এই ডিউটেনামে। বুঝছো কি লেখছে? হাইডারের মতো মারা যাবো, বই এত এলোমেলো যে আপনি কোথায় পড়াইছেন খুঁজে পাই। তোর বই পড়তে কইছে কেন রে? তোর মাইট দেওয়ার দরকার না। হ্যাঁ, যেখানে বুঝতেছে বুঝি না, যেখানে আমি জানি যে এইখানে পাড়া দিলে আমার পা পুড়বে, এই খাদের মধ্যে পা দিলে আমি খাদের মধ্যে গেড়ে যাবো, তাহলে আমি কেন খাদের মধ্যে ঢুকতে যাই? এটা তো আমি বুঝলাম না। আমি জানি যে এখানে গেলে আমার হাত পার মধ্যে কাদার হাগু মাখবে, কেন সেখানে যে আমি সাঁতার কাটতে যাবো? কেন সেই পচা পুকুরে যে আমি সাঁতার কাটতে যাবো ঠিক মতো প্রোটেকশন না নিয়ে? জানিস যে বই পড়লে আওলাবে, কোন চ্যাপ্টারে আওলানো, তাহলে আমি যেমনি পড়ে দিছি এমনাকে পড়, তারপরে বয়ে যা। ভাল লাগে না। হ্যাঁ, এসব করবি, পরে যে কারণ বাজারে যে কলা বেচবি, পরে দোষ দিবি আমার। হ্যাঁ, শুক্রবার ভালো করে পড়ে নাই, আমি কারণ বাজারে কলা বেচি। দরকারই নেই বয়ে যাওয়ার, কোনো বইয়ের মধ্যে এটা গুছাই দেওয়া নাই। একজন পণ্ডিত জিজ্ঞেস করছে কোন বইয়ের মধ্যে ভালো আছে, কোনো বইয়ের মধ্যে এটা গুছাই দেওয়া নাই। আমি যেটা ভাবে দিচ্ছি এটাই সব থেকে গুছানো, এটাই পড়া আপাতত। কেন আমি বই দেখাই দিই না? বই দেখাই দিলে তো সেটা পড়লে তো পারার কথা। আমি তো প্রত্যেকটা ক্লাসের পরেই বই দেখাই দিই আবার গুছাই করে, সেগুলো মাথায় থাকে না। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। এরপরের পেজে এখানে আমি অনেক কিছু কনসেপ্ট পড়াইছি। কনসেপ্টে কি দেখাইছি? যে এই পাকস্থলী, এই ক্ষুদ্রান্ত, এই অগ্নাশয়, এই হচ্ছে যকৃৎ, এই হচ্ছে পিত্তথলি। তো অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় নালী, যকৃৎ থেকে আসে যকৃৎ নালী, যুক্ত হয় পিত্তনালীর সাথে তৈরি করে অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালী নিচে এসে অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়ে তৈরি করে অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই অ্যাম্পুলা অফ ভ্যাটার হয়ে এই সকলের রস কোথায় ঢুকে? ক্ষুদ্রান্তের মধ্যে ঢুকে। এই জন্য এইটুকু জায়গার মধ্যে এনজাইমের ভান্ডার। এখানে পিত্তরসও আসে, অগ্নাশয় রসও আসে, ক্ষুদ্রান্ত নিজেও ক্ষরণ করে। এবং প্রত্যেকের মধ্যেই বাইকার্বনেট অনেক, যেমন ক্ষুদ্রান্ত নিজে বাইকার্বনেট ক্ষরণ করে, অগ্নাশয় নিজে বাইকার্বনেট ক্ষরণ করে, পিত্তরস নিজে বাইকার্বনেট ক্ষরণ করে। এই জন্য পুরো পরিবেশটা কেমন হয়ে যায়? ক্ষারীয় হয়ে যায়। কারণ পাকস্থলীতে সব অম্লীয় ছিল, এখানে এসে সব কি হয়ে যায়? ক্ষারীয় হয়ে যায়। এই বন্ধু আমরা বুঝলাম এখান থেকে এইটুকুই। তারপর আমরা কি জানলাম? এই যে এই জায়গাটায় খাবার যখন আগের ক্লাসের সাথে রিলেট করে খাবার দর একটু একটু করে ঢুকতেছে কোথায়? পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে। যখন ঢুকা শুরু করবে তখন ক্ষুদ্রান্তে এখানে গেটটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। গেটটা কে কন্ট্রোল করবে? কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন। এই কোলেসিস্টোকাইনিন হরমোন কি করবে? এই গেটটাকে খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করবে, যাতে করে খাবার গণহারে এখানে ঢুকতে না পারে। আবার এই কোলেসিস্টো হরমোন কি করবে? পিত্তথলিতে যে কাজ করবে। কেমনে যাবে? রক্তের মাধ্যমে যাবে। হরমোন কার মাধ্যমে যায়? রক্তের মাধ্যমে যায়। এখানে যে চাপ দিবে, এখানে চাপ দিলে কি হবে? এখান থেকে পিত্তরস বের হয়ে আসবে। কি হয়ে আসবে? পিত্তরস বের আসবে। পিত্তরস কই যাবে? এখানে আসবে। কোথায়? পিত্তরস পিত্তনালীতে কই আসবে? ক্ষুদ্রান্তের মধ্যে তো আসবে। আইসা পিত্তরস এখানে মিশে যাবে। পিত্তরসের মধ্যে কি আছে? পিত্ত লবণ। কি কি? সোডিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। এই পিত্ত লবণ কি করে? বড় বড় এই যে চর্বির দানাগুলা, এগুলো ভাইঙা ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের ফেনার মতো চর্বির কণায় পরিণত করে। বুঝছি? বড় বড় চর্বির দানাগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের ফেনার মতো কণায় পরিণত হয়। এই প্রক্রিয়ার নাম কি? ইমালসিফিকেশন। দেখছো কোন তারপর কি হচ্ছে? আচ্ছা, এই পুরো জায়গার মধ্যে পেরিস্টালসিস হবে কিনা? পেরিস্টালসিস মানে কি? সংকোচন পোষণের মধ্যে সামনের দিকে অগ্রসর হয়ে যাবা, মিশানো। এই পুরোটার মধ্যেই প্রতি মিনিটে 1 সেন্টিমিটার করে সে সামনে খাবারটা আগাবে। এই কাজটা করতে কে হেল্প করবে? মিউকাস। কে করবে? মিউকাস। মিউকাস কোন কোষ থেকে আসবে? গবলেট কোষ। আরেকটা আছে কি? ব্রুনার্স কোষ। ব্রুনার্স কোষটা শুধু মিউকাস না, কি মিউকাস ক্ষরণ করে? ক্ষারীয় মিউকাস ক্ষরণ করে। গেল। এখন এই যে যত রকমের রস সবগুলোকে একসাথে কি বলবে? আন্তরিক রস। আন্তরিক রসকে কি নামে ডাকে? সাক্কা সিন্থেটিকাস। পানি কতটুকু? এতটুকু। এনজাইম কি কি? ট্রিপসিন, পেপটাইডেজ, লাইপেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। এটা মুখস্থের জিনিস। একটা জিনিস খেয়াল করছো? প্রোটিন পরিপাকের এনজাইমও আছে, প্রোটিন পরিপাকের এনজাইমও আছে, ফ্যাট পরিপাকের এনজাইমও আছে এবং শর্করা পরিপাকের এনজাইমও আছে। তার মানে কি 3 রকমের খাবার কোথায় পরিপাক হবে? ক্ষুদ্রান্তে। আচ্ছা, এখানে কি আছে? বাইকার্বনেট। আচ্ছা, এখানে একটা সক্রিয় কারক আছে, নাম কি? এন্টারোকাইনেস। এ কি সক্রিয় করবে?
নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিন বানাবে। এই ট্রিপসিন কেমন লাগবে? কারণ ভাই পাকস্থলীতে পেপসিন কাজ করছিল কেন অম্লীয় পরিবেশ বইলা, ক্ষুদ্রান্তের পরিবেশ কেমন ক্ষারীয়, এই জন্য কারা লাগছে আমার ট্রিপসিন। এখানে প্রোটিন পরিপাক করার জন্য কারা লাগবে? ট্রিপসিনের লাগবে। একজন প্রশ্ন করছে চিনি কি শর্করা? হ্যাঁ চিনি শর্করা। আচ্ছা এবার আসি, এই যে এনজাইম ক্ষরণ হচ্ছে, বাইকার্বনেট ক্ষরণ হচ্ছে বা হরমোন ক্ষরণ হচ্ছে, কই থেকে হচ্ছে? ক্ষুদ্রান্ত থেকে। ক্ষুদ্রান্তের কোন জায়গা থেকে? ক্ষুদ্রান্তের বাইরে থেকে না ক্ষুদ্রান্তের ভিতরে থেকে? ভিতরের জায়গাটার নাম কি? মিউকোসা। আর বাইরেটার নাম কি? সেরোসা। তাহলে ভিতরটার নাম কি? মিউকোসা। আচ্ছা সেই মিউকোসার ছবি আমরা এখানে আঁকাইছি। সেই মিউকোসার ছবি আমরা এখানে আঁকাইছি। এই পুরোটা হচ্ছে ধরো ক্ষুদ্রান্তের একটা পাইপ, বাইরে সেরোসা, তারপরে পেশি, তারপরে সাবমিউকোসা, তারপরে মাস্কুলারিস মিউকোসা, একদম ভিতরে মিউকোসা। ক্ষুদ্রান্তের মিউকোসাটা কেমন থাকে? আঙুলের মতো ভাঁজ 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 হয়ে থাকে। আঙুলের মতো ভাঁজগুলোকে কি বলে? ভিলাই। আঙুলের মতো ভাঁজগুলোকে কি বলে? বিলাই। বিলাইয়ের সংখ্যা কত? 50,000। বিলের গায়ে কি আছে? অসংখ্য কোষ আছে। এই কোষ থেকে কি ক্ষরণ হয়েছে? এনজাইম, বাইকার্বনেট, হরমোন ক্ষরণ হয়েছে। তো এর মধ্যে যারা এনজাইম ক্ষরণ করবে তারা এনজাইম ক্ষরণ করবে, বাইকার্বনেট ক্ষরণ করবে। এর মধ্যে কিছু আছে আবার কেমন, কিছু কোষ আছে আবার কেমন, তার মধ্যে আবার কি আছে? অভিক্ষেপ আছে। ওইগুলোকে কি কোষ বলে? শোষণকারী কোষ। এর এই খাবারকে কি করবে? শোষণ করবে, বাকিরা এনজাইম ক্ষরণ করবে। এখানে এটাই বুঝাইছি পুরোটা কনসেপ্ট ভাই, আমি তো বলি না এটা মুখস্থ করতে হবে তোমারে। আচ্ছা তারপর আমরা জানছি যে কেন ক্ষুদ্রান্তের পরিবেশটা এত ক্ষারীয়। কেন ক্ষারীয় ভাই? পাকস্থলীতে যতই অম্লীয় জিনিস ক্ষুদ্রান্তে আসুক না কেন, ক্ষুদ্রান্তের মধ্যে 3 দিক থেকে কি আসতেছে? বাইকার্বনেট আসতেছে। এই জন্য পুরো পরিবেশটা কেমন হয়ে যায়? ক্ষারীয় হয়ে যায়। এই জন্য ওইখানে আর পেপসিন কাজ করে না, কারা লাগে? ট্রিপসিন। এই ট্রিপসিন কি ছিল? ট্রিপসিনোজেন ছিল। কে সক্রিয় করছে? এন্টেরোকাইনেস। ওকে, তাহলে এখন পুরোটা যদি আমি বলি, ক্ষুদ্রান্তের ভিতরে খাবার ঢুকছে, কোলিসিস্টোকাইনিন খাবার ঢুকছে, কোলিসিস্টোকাইনিন গেটটাকে খোলা বন্ধ নিয়ন্ত্রণ করছে, যা করলে মিনিটে 1 সেন্টিমিটার করে আগাইছে। এই কোলিসিস্টোকাইনিন পিত্তথলিকে সংকোচন করছে, পিত্তরস আসছে। পিত্তরস বড় বড় চর্বিদানাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করছে এবং মিউকাসের মাধ্যমে খাবারটা মিশ্রিত হয়েছে। শেষ। আজকে এইটুকুই পড়াইছি। আর কান্নাকাটির কোনো শেষ নাই। কি একটা অবস্থা রে ভাই, কান্নাকাটির কোনো শেষ নাই। কেন কান্নাকাটির কি আছে? ধৈর্য ধরলে কান্নাকাটি কি আছে? বুঝছি এখন। এমন ভাবে কান্নাকাটি করিস তোরা। শেষ, আমি আর পড়াবো না আজকে। ক্ষুদ্রান্ত আরেকটা ক্লাস লাগবে। একটু কমপ্লেক্স আছে, তোমার কাছে কমপ্লেক্সই থাকবে সারা জীবন। কমপ্লেক্স লাগলে আবার করবা ক্লাস, সহজ হয়ে যাবে। কমপ্লেক্স লাগলে আবার করবা। এখনো যদি কমপ্লেক্স লাগে সামনে কিন্তু কষ্ট হয়ে যাবে, কিন্তু সামনে অন্যান্য তন্ত্র আছে, এই তন্ত্র কিন্তু ভালোই কঠিন। আর এই জন্য আমার কাছে মানে প্রাণীবিজ্ঞান থেকে উদ্ভিদবিজ্ঞান বেশি ভালো লাগে। উদ্ভিদবিজ্ঞান সহজ বেশি। প্রাণীবিজ্ঞান বুঝতে পারলে খুবই সহজ, তুমি যদি ইমাজিন করতে পারো 3D তাহলে খুবই সহজ। ইমাজিন করতে না পারলে প্রাণীবিজ্ঞান খুবই কঠিন। আর উদ্ভিদবিজ্ঞান এটা ভালো কি, ওই সূত্রের মতো মিলা যাবে, মুখস্থ করবা পরে। এটা সহজ। তোমার কাছে কঠিন কেন লাগছে আমি জানি না, বাট এরা এতটাও কঠিন না। মনে রাখার কাজ তো ভাই তোমার, মনে তো তোমার রাখতে হবে। মনে রাখার কাজ তো আমি করে দিব না। আমি এখান থেকে যা যা লাগবে, দেখো আজকে যতটুকু পড়াইছি এর মধ্যে মুখস্থের জিনিস কিন্তু খুবই অল্প, খুবই অল্প। কি কি মুখস্থ করবা? দৈর্ঘ্য কত, 3টা অংশ, কোনটা দৈর্ঘ্য কত, আকৃতি কত, কী রকমের রস পাওয়া যায়, এগুলো MCQ। আচ্ছা তারপরে এখান থেকে কী পড়বা? পিত্তরসের যে লবণ দুটা, সোডিয়াম টারক্লোরাইড, সোডিয়াম গ্লাইকোলেট, MCQ। ইমালসিফিকেশনের সংজ্ঞা, কি সংজ্ঞা? বড় বড় চর্বির দানাগুলোকে পিত্তরসের পিত্ত লবণের সহযোগিতায় ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের ফেনার মতো কণায় পরিণত করাকে কি বলে? ইমালসিফিকেশন। ঠিক আছে। কি তৈরি করার মাধ্যমে ক্ষুদ্রান্তে প্রবেশ করে? অ্যাম্পুল অফ ব্যাটা তৈরি করার মাধ্যমে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। অ্যাম্পুল অফ ব্যাটা কি দিয়ে তৈরি করে? অগ্নাশয় নালী আর হচ্ছে অভিন্ন পিত্তনালী। পিত্তথলি কোথায় কানেক্ট থাকে? যকৃতের ডান খণ্ডে কানেক্ট থাকে। হয়ে গেল। তারপর আর কি পড়বা? সক্রিয়কারককে এন্টারোকাইনেস।
সে কি করে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে। বা এমসিকিউ আসতে পারে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে কি সক্রিয় বানায় অ্যান্ড্রোগেনেস। এমসিকিউ কি কি এনজাইম পাওয়া যায় এমসিকিউ। তারপরে কি পড়বা এই পেশি স্তরগুলোর নাম তো আমরা আগেই জানি। সেটা জানতে হবে যে ভিলাই কোথায় থাকে ক্ষুদ্রান্তের মিউকোসায়। ভিলাই কোথায় থাকে ক্ষুদ্রান্তের মিউকোসায়। ক্ষারীয় এনজাইমকে ক্ষারীয় মিউকাসকে ক্ষরণ করে ব্রুনাস কোষ। গবেট কোষ কি ক্ষরণ করে মিউকাস ক্ষরণ করে। পানপাত্র কোষ কোথায় পাওয়া যায় ক্ষুদ্রান্তে পাওয়া যায়। কোন কোষাঙ্গের মধ্যে অভিক্ষেপ থাকে শোষণকারী কোষাঙ্গের মধ্যে অভিক্ষেপ থাকে এমসিকিউ। তারপরে ক্ষুদ্রান্তের পরিবেশ কেমন ক্ষারীয়। কার কারণে বাইকার্বনের কারণে। কয় সাইড থেকে বাইকার্বন আসে 3 সাইড থেকে বাইকার্বনেট আসে, শেষ, আর কিছুই নেই। তারপরে প্রতি মিনিটে কত সেন্টিমিটার করে আগায় 1 সেন্টিমিটার। পিত্তথলিকে সংকোচন কে করে কোলিসিস্টোকাইনিন কি করে পিত্তথলিকে সংকোচন করে। এই তো। আর এটা সৃজনশীল আসে আজকে যা পড়াইছে এর মধ্যে এই একটা জিনিসই সৃজনশীলে, এটা হচ্ছে এটা যান্ত্রিক পরিপাক। তোমার যখন ক্ষুদ্রান্তে খাবারের পরিপাক আসবে তখন তুমি এটাকে কি পরিপাক হিসেবে লিখবা যান্ত্রিক পরিপাক হিসেবে লিখবা। এইটুকু পড়াইছি আজকে পড়া এইটুকু। কি এখনো কঠিন লাগতেছে? কয়বার সামারি করলাম? কয়বার সামারি করলাম আজকে বলো তো? 3বার সামারি করলাম। 3বার সামারি করার পরও যদি কোনো বান্দার কঠিন লাগে ভাই, তাহলে আমি ডিপ্রেশনে চলে যাবো সিরিয়াসলি। 3বার সামারি করার পরেও যদি কোনো বান্দার কঠিন লাগে আমি ডিপ্রেশনে যাবো। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করি। নাও রাখো, বহুত হয়েছে। এই বেশি পড়াইলে নিতেও পারবা না, অল্প অল্প করে পড়াই। কে জানি বলছিল লাস্টবার যে ভাই এই চ্যাপ্টার তো অনেক ছোট, এত ক্লাস লাগবে। কে ছিল সেই ব্যক্তিরা? তারে কি করতে মন চাইতেছে তোমাদের? গণবিড়ি দেওয়া উচিত। যে বলছিল এই চ্যাপ্টার ছোট, বলছিল না ভাইয়া ছোট চ্যাপ্টার আগে পড়ান, এই চ্যাপ্টার তো অনেক ছোট। পরিপাকে এত ক্লাস। আমি বলছিলাম যে পরিপাকে 6-7টা ক্লাস তো মিনিমাম, 7টা থেকে 8টা ক্লাস তো মিনিমাম লাগবে। তো বলছে ভাইয়া এই চ্যাপ্টার তো ছোট, এতগুলো ক্লাস লাগবে। তখন এটা ধরে গণবিড়ি দেওয়া দরকার, এই চ্যাপ্টার নাকি ছোট। না পড়ালে তো ছোটই। আমি যদি তোমাদের না পড়ায় চলে যাই তাহলে তো এই চ্যাপ্টারের মতো সহজ জিনিস না। দেখো একটা চ্যাপ্টার ক্লাস শেষ করার পর আমার কত কিছু করা লাগে। এই দেখো কেমনে তোমার চ্যাপ্টারের পিডিএফ বানাইতে হয়, স্লাইড দিয়ে পাইলে এরকম পিডিএফ এক্সপোর্ট করতে হয়। বই দাগাই দিব না, বই দাগাই দিলে তুমি ওরা প্যারা খাও। বই পড়া দেখাবো আজকে, থাকে এখানেই।